প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো নির্ধারিত সময়ের মধ্যেই লাইভটি শুরু করছি। এইটা আমার ফেসবুক প্রথম লাইভ। রনি আক্তার, আপনি বলেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তো আপনার সালামের উত্তর দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তো রনি আপু, রাজ্জাক ভাই, কেমন লাগছে এবং সব কিছু ঠিক আছে কিনা? রাজ্জাক ভাই ধন্যবাদ, অসাম লুক বলছেন। চেষ্টা করছি সবার মতো একটু লাইভে আসার। এর আগে মনিরুল ইসলাম ভাই বলেছিলেন যে সময় উপযোগী একটি সিদ্ধান্ত ফেসবুক লাইভ করা। সবাই হয়তো এটা চাচ্ছেন। আসলে আজকে লাইভে এসেছি কি কারণে সেটা আমি সন্ধ্যার দিকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি অ্যাডভোকেট এনরোলমেন্ট রিটেন যে রেজাল্ট হলো সেটা রিভিউ এর একটি নোটিশ এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। বাংলাদেশ বার কাউন্সিলকে অবশ্যই এর জন্য কি করা যায়, একটি সাধুবাদ জানানো যায়। কাউকে আন্দোলন করতে হয়নি, খুব বেশি ঝামেলা হয়নি, খুব সহজেই তার একটা রিভিউয়ের ব্যবস্থা করে দিয়েছেন আপনাদের। আর এই রিভিউয়ের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এগুলো সম্পর্কে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে স্যার রিভিউ যে আবেদন করব সেটা কিভাবে করব, যদিও নোটিশে দেওয়া আছে, তারপরে অনেকের বুঝতে ভুল হয়। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু বেসিক কথাবার্তা বলে নিচ্ছি। আর লাইভের ভিউয়ার্সের সংখ্যা একটু বৃদ্ধি পাক এটা চাচ্ছি। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাকে যারা অনলাইনে দেখছেন, এটা আমার প্রথম লাইভ। একটু লাইক দিয়ে পাশে থাকবেন এবং লাইক এই লাইভটিকে একটু শেয়ার করে দিবেন এবং কোনো যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যে বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি আবারও বলছি যে অ্যাডভোকেট এনরোলমেন্ট রিটেন যে রেজাল্ট হলো রিসেন্টলি 25 তারিখে, 25 অক্টোবর 2025 এর রেজাল্ট এবং এই রেজাল্টের যে রিভিউয়ের যে সুযোগ দেওয়া হচ্ছে সেটা কিভাবে করতে হবে, রিভিউ করবেন কারা, কাদের রিভিউ করা উচিত, কাদের রিভিউ করে লাভ নেই, এগুলো উত্তর পাবেন। তারপরে দ্বিতীয় যে এজেন্ডা বা টপিক, নেক্সট এমসিকিউ টেস্ট সম্পর্কে কিছু আপনাদেরকে নির্দেশনা দিব। কবে হতে পারে নেক্সট এমসিকিউ টেস্ট? আগামী 29 নভেম্বর এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা, সেটা কি আদৌ 29 নভেম্বর 2025 সালে হবে কি না, কতটা পিছাতে পারে, এগুলো সম্পর্কে আমি একটু ধারণা দিব আপনাদের। তারপরে ভাইবা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আপনাদের কবে থেকে ভাইবা শুরু হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং ভাইবার আগে আপনাদের কি কি প্রস্তুতি নিতে হবে, ভাইবার প্রস্তুতিটা কেমন হবে, এগুলো বিষয়ে কথা হবে। এবং নেক্সট রিটেন এক্সাম কবে হতে পারে। তাহলে মোট 4টি টপিকে কথা হবে। প্রথমেই থাকবে হচ্ছে রেজাল্ট রিভিউ, দ্বিতীয়তে হচ্ছে এমসিকিউ টেস্ট সম্পর্কে প্রিপারেশন, ডেট চেঞ্জ হবে কিনা, তৃতীয় এজেন্ডা হচ্ছে ভাইবা, ভাইবা কবে শুরু হতে পারে, কত দিন সময় ধরে টানা ভাইবা হতে পারে, এগুলো পূর্বের অভিজ্ঞতা থেকে আমি কিছু শেয়ার করব। আর যাদের রোল নম্বর আগে আছে তাদের আগে ভাইবা হবে, যাদের রোল নম্বর পরে তাদের তো পরে ভাইবা, এটা স্বাভাবিক বিষয়। এবং নেক্সট এমসিকিউ পরীক্ষা বিষয় তো প্রিপারেশনের কোচিং আমার চলছেই এবং আমি অনলাইনে জুমের মাধ্যমে অনলাইন কোচিং করিয়ে থাকি, মোটামুটি সবাই জানেন যারা আমাকে ফলো করেন। তো এমসিকিউ ফাউন্ডেশন ব্যাচ এই মুহূর্তে চালু আছে আর ভাইবা ব্যাচের অ্যাডমিশন আজকে থেকে শুরু হয়েছে। ক্লাস মেবি আগামীকাল বা পরশু দিন থেকে শুরু হবে। কালকে ভাইবা ব্যাচের ক্লাস শুরু করার পরিকল্পনা আছে যদি যথেষ্ট সংখ্যক স্টুডেন্ট হয়ে যায়। অলরেডি বেশ কয়েকজন ভর্তি হয়ে গেছেন। আর অ্যাডমিশন অর্থাৎ ভাইবা অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত তথ্য সহ একটা ভিডিও রাত্রে একটা দেওয়ার চেষ্টা করছি আমি এই লাইভের পরে। আর রিটেন অ্যাডমিশন শুরু হবে 1 নভেম্বর 2025। রিটেন ক্লাস নভেম্বর মাসের মাঝামাঝি শুরু করার পরিকল্পনা আছে। তো এই ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো সর্বশেষ অনুরোধ করছি এই লাইভটিকে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং প্রথমেই লাইক দিয়ে দিবেন যেন সর্বোচ্চ লোকের কাছে এই লাইভটি পৌঁছে যায়। এবং লাইভ শেষে নিয়ম মাফিক এই যে লাইভের ভিডিও সেটা রেকর্ড হয়ে অবশ্যই কি থাকবে, ফেসবুকে থাকবে এবং আমি চেষ্টা করব লাইভটির একটি ভিডিও আমার ইউটিউবেও আপলোড করে দেওয়ার রাত্রেই। তো ধন্যবাদ শিবলি ভাই, বলেছেন সব কিছু ঠিক আছে স্যার। আচ্ছা,
তাহলে প্রথম যে আলোচনা, সেই আলোচনায় যাচ্ছি যে অ্যাডভোকেট এনরোলমেন্ট রিটেন যে রেজাল্ট রিভিউ কারা কারা করবেন, এবং প্রথমে বলে রাখি যে কিভাবে রিভিউ করবেন। নোটিশ দেওয়া আছে, নোটিশে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে 2টি SMS এর মাধ্যমে রিভিউ করা যাবে। আপনাকে কোনো হার্ড কপি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে না। তারপরে অনলাইনে কোনো ফর্মও পূরণ করতে হবে না রিভিউ করার জন্য। খুবই সিম্পল এবং খুব সুন্দর একটি ওয়ে করে দিয়েছেন। জাস্ট 500 টাকা রিভিউ ফি এবং 40 টাকা হচ্ছে প্রসেসিং ফি। 540 টাকা আপনার খরচ হবে, যেটা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। তাহলে রিভিউ করবেন কিভাবে? 2টি SMS। ফার্স্ট SMS হচ্ছে BAR বার, তারপরে F, এটা লিখে একটা স্পেস দিবেন, দিয়ে আপনার যে এই রিটেনের যে অ্যাডমিট কার্ড আছে, প্রবেশপত্র আছে, সেখানে আপনার ইউজার আইডি আছে, সেই ইউজার আইডি দিবেন। তাহলে BARF স্পেস আপনার ইউজার আইডি দিবেন, দেওয়ার পরে সেটা সেন্ড করে দিবেন 16222 মানে 16,222 নম্বরে। সেন্ড করার পরে আপনি একটা ফিরতি SMS পাবেন, মানে SMS এর রিপ্লে পাবেন। যখন রিপ্লে পাবেন, রিপ্লেতে আপনাকে একটা পিন জানিয়ে দেওয়া হবে। এবং সেকেন্ড SMS কীভাবে করবেন সেটাও বলা আছে যথারীতি BARF স্পেস, তারপরে আপনি আসলেই প্রসেস করতে চান কিনা, ইয়েস অর নো। আপনি যদি আসলেই প্রসেস করতে চান তাহলে ইয়েস লিখবেন, লিখে স্পেস দিয়ে যে পিনটা দেওয়া হলো প্রথম SMS এর উত্তর, সেই পিনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি পাঠিয়ে দিবেন 16,222 নম্বরে। এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপরেও যিনি বুঝতে পারবেন না, আমার এই লাইভের নিচে কমেন্ট করবেন, আমি খুব সংক্ষিপ্তভাবে সেটা টেক্সট আকারে দিয়ে দিব, বা যে নোটিশের সংশ্লিষ্ট অংশ স্ক্রিনশট দিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন। একজন প্রশ্ন করেছিলেন যে স্যার পিন কোথায় পাবো? তো প্রথম SMS দেওয়ার পরে আপনার রিপ্লে একটা SMS আসবে, সেটাই হচ্ছে পিন। আশা করি কিভাবে আপনি করবেন রিভিউ সেটা বুঝতে পারলেন। এবার এই প্রশ্নে আসি যে কারা কারা রিভিউ করবেন, কাদের কাদের রিভিউ করা উচিত, এবং রিভিউ করলে আপনার কোনো ব্যাড ইফেক্ট আসবে কিনা নেক্সট আপনার ক্যারিয়ারে, বার কাউন্সিলের নেক্সট MCQ বা নেক্সট রিটেন যে পরীক্ষা দিবেন তখন কোনো সমস্যা হবে কিনা। একজন প্রশ্ন করেছেন যে স্যার আমি যদি রিভিউ আবেদন করি এবং পাশ করতে না পারি, তাহলে আমার তথ্য তো তাদের কাছে আছে, আমি রিভিউ করছি, এটার কারণে কি আমার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ আপনি বৈধভাবে রিভিউ করছেন। বাংলাদেশ বার কাউন্সিল স্বেচ্ছায় আপনাকে একটি ফি নিয়ে রিভিউয়ের সুযোগ করে দিয়েছেন, তাহলে আপনি রিভিউয়ের একটা সুযোগ গ্রহণ করতে পারেন। এখন রিভিউ করার জন্য যে ফি মাত্র 540 টাকা, এইটা যদি আপনার খরচ করতে সমস্যা না হয়, এটা যদি আপনার বাজেটে থাকে, আপনি ডেফিনেটলি রিভিউ করে ফেলেন। তবে রিভিউ করলে রেজাল্ট আসার সম্ভাবনা কেমন, কাদের পাস আসতে পারে? এখন এটা যেহেতু প্রথম রিভিউ করলে যে আপনার পাস আসবে তা নয়, আবার রিভিউ করলে কারো যে পাস আসবে না, সবাইকেই ফেল করেই রাখবে তাও না। অর্থাৎ রিভিউ করলে পাশেরও কিন্তু সম্ভাবনা আছে, কম বেশি আছে। তো যেহেতু এটা প্রথম রিভিউ, এই রিভিউয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে রিভিউয়ের পরে কতজনকে পাস করানো হলো। তারপরে আমরা নেক্সট যখন রিটেন পরীক্ষা হবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ রিভিউ করে লাভ কতটা। এই মুহূর্তে আমি বলতে পারবো না যে রিভিউ করলে কতজনকে পাস করাতে পারে। এখন রিভিউ কারা করবেন এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের বুঝতে হবে যে আসলে রিটেন পরীক্ষায় পাস এবং ফেল কিভাবে নির্ধারিত হবে। আমরা স্বভাবতই জানি 50-এ পাস 100 নম্বরের পরীক্ষা, MCQ 100-তে 50 পেতে হয়, রিটেনেও 100-তে 50 পেতে হয়। এখন 50 পাওয়ার জন্য এবং পাস করার জন্য আপনাকে লিখিত পরীক্ষায় কিভাবে উত্তর করে আসতে হবে। তার মানে লিখিত পরীক্ষায় কি করলে পাস হয় এবং কি না করলে পাসটাকে আপনি কনফার্ম করতে পারবেন। এবং ভিন্নভাবে যদি বলতে যাই, লিখিত পরীক্ষায় ফেলের প্রধান প্রধান কারণগুলো কি, যেগুলো সিলি মিস্টেক্স হয়, সেগুলো করলে আপনি লিখিত পরীক্ষা অনেক ভালো দেওয়ার পরেও, প্রস্তুতি ভালো থাকার পরেও হয়তোবা পাস করতে পারবেন না। তাহলে আমি এখন বলে দিই যে কেন লিখিত পরীক্ষায় ফেল হয়। যদি এই কারণগুলো আপনার খাতায় না থাকে, আপনি যদি এই ঘটনাগুলো না ঘটান, তাহলে নিশ্চয়ই আপনার হয়তোবা ভুলের কারণে ফেল এসেছে। আপনি অবশ্যই রিভিউ করবেন, আপনার পাস আসতেও পারে। তাহলে প্রথমে হচ্ছে রোল নম্বর। আপনার একটা রোল নম্বর আছে, আপনার প্রবেশপত্রে থাকে। রোল নম্বর কি সঠিকভাবে আপনি পূরণ করেছিলেন এটা মনে করেন। যদি সঠিকভাবে রোল নম্বর পূরণ করে না থাকেন,
রোল নম্বর পূরণে যদি ভুল করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি ভালো পরীক্ষা দিলে রিভিউ করেও লাভ হবে না, আপনার ফেলই আসবে। তাহলে আপনি মনে করার চেষ্টা করেন রোল নম্বরটা সঠিকভাবে পূরণ করেছেন কিনা। 2 নম্বর হচ্ছে আপনার নাম লেখার যদি অপশন থেকে থাকে তাহলে আপনি নামটা লিখেছিলেন কিনা সঠিকভাবে। তারপরে স্বাক্ষর, লিখিত পরীক্ষার যে কাভার পেজ সেখানে স্বাক্ষর করার সুযোগ ছিল, সেই ঘর ছিল, সেখানে আপনি সঠিক জায়গায় স্বাক্ষর করেছেন কিনা। স্বাক্ষর করার জায়গা কিন্তু আবার একাধিক, একটা আপনার নিজের স্বাক্ষরের জায়গা এবং আরেকটা হচ্ছে যিনি ইনভিজিলেটর অর্থাৎ পরিদর্শক, পরীক্ষার হলে যিনি ডিউটি দিয়ে আপনার খাতায় সিগনেচার করেছেন তার স্বাক্ষরের জায়গা। তার মানে আপনার নিজের স্বাক্ষরের জায়গায় সঠিকভাবে আপনি স্বাক্ষর করেছেন কিনা, এবং স্বাক্ষরটি আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন এবং এর আগে যখন বারের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, যেটাকে আমরা প্রচলিত ভাষায় ইন্টিমেশন বলি, ইন্টিমেশনের সময় যে স্বাক্ষর ঠিক একই স্বাক্ষর করেছেন কিনা। আপনি মনে রাখবেন ইন্টিমেশনের সময় কি স্বাক্ষর করেছিলেন সেটার একটা স্যাম্পল রাখবেন, ফর্ম ফিল আপের সময় যে স্বাক্ষর করছেন একই স্বাক্ষর দিবেন, এবং পরীক্ষার খাতায় এমসিকিউ, রিটেন, ভাইভা সব ক্ষেত্রেই কিন্তু একই স্বাক্ষর ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কোনো কনফিউশন হবে না। এবং স্বাক্ষর শুধু এক জায়গায় করলে হবে না, 2 জায়গায় স্বাক্ষর করতে হয়। আরেকটা কি, অ্যাটেন্ডেন্স শিট, মানে হাজিরা শিট বা খাতা। তো হাজিরা কিছু শিট আছে, সেখানে আপনার ছবি থাকে, ছবির পাশে নাম থাকে, পিতার নাম মেবি থাকে আমার যতটুকু মনে পড়ছে, কারণ আমি অনেক আগে পরীক্ষা দিয়েছিলাম। তো আপনার সঠিক যে জায়গা সেই জায়গায় আপনি স্বাক্ষর করেছেন কিনা এটা মনে করার চেষ্টা করেন। যদি আপনি স্বাক্ষর করে থাকেন তাহলে আপনি সঠিক কাজ করেছেন। এবং অনেকে কি করে ভুল জায়গায় স্বাক্ষর করে, মানে আপনার রোল নম্বর যেখানে আছে, যেই ঘরে আপনার স্বাক্ষর করা উচিত তার একটু ওপরে বা নিচে স্বাক্ষর করে ফেলেন, সেটাও করা যাবে না। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখান থেকে লেখা শুরু করুন বলে একটা জায়গা থাকে। আপনার যে কাভার পেজ থাকে, কাভার পেজ যদি আপনি দেখবেন যে কাভার পেজের পেছনে একটা জায়গা থাকে, ঠিক ঠিক অপোজিট পেজে লেখা থাকে একটু নিচে, সম্ভবত 5-7 লাইন লেখার একটা সুযোগ থাকে, অর্থাৎ খাতার প্রায় কম অর্ধেক 40% জায়গা ফাঁকা থাকে, উপরের দিকে লিখতে হয় না, এখানে লেখা থাকে যে এখান থেকে লেখা শুরু করুন বলে একটা আন্ডারলাইন করা থাকে, তার নিচ থেকে আপনাকে সাইন চিহ্নিত জায়গার নিচ থেকে লেখা শুরু করতে হয়। আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, রোল নম্বর, নাম, স্বাক্ষর সবই ঠিক রেখেছেন, কিন্তু ওই যে পেজের নিচে এখান থেকে লেখা শুরু করুন, এখান থেকে আপনি লেখা যদি শুরু না করেন তাহলে আপনার ফেল আসবে। আমার একটা স্টুডেন্ট, এবং সে আমার শুধু স্টুডেন্ট ছিল না, আমারই কিন্তু কলিগ ছিলেন এবং আমার সাথেই কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। তো তিনি খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো পরীক্ষা দিয়েছিলেন। আমরা সবাই গ্রুপ স্টাডি করতাম এবং পরীক্ষা দিয়ে ফেরত আসার সময় আমরা ট্রেনের মধ্যে অনেক আনন্দ করছিলাম ঢাকা থেকে রাশে আসার সময়, এবং আমরা ধরে নিয়েছিলাম আমরা এই কয়জন ফ্রেন্ড সার্কেলের সবাই কি পাস করব। তো তারপরেও কিন্তু পাস আসেনি। তার কেন পাস আসেনি? কারণ তিনি বললেন যে ভাইয়া আমি সব কিছু ঠিক করেছি, ভালো লিখেছি, কিন্তু এখান থেকে লিখতে শুরু করতে হবে, এই বিষয়টাকে আমি ইগনোর করে গিয়েছি। কারণ আমি প্রথমে একটি ড্রাফটিং লিখেছি, যেটা একটি ফ্রেশ পেজ থেকে লেখা শুরু করেছি, অর্থাৎ আমি এখান থেকে লিখতে হবে এই জায়গাটাকে ইগনোর করেছি এবং লিখিনি, এই কারণে তার রেজাল্ট আসেনি। তো আপনি মনে করে দেখেন যে আপনি এখান থেকে লেখা শুরু করতে হবে, এর নিচের থেকে লেখা শুরু করেছেন কিনা। যদি লেখা শুরু না করে থাকেন, আপনিও যদি ইগনোর করেন, আমার ওই কলিগ বা ফ্রেন্ডের মতো পরবর্তীতে যিনি আমার স্টুডেন্ট হয়েছিলেন এবং এবার তিনি লিখিত পাশ করেছেন, তো তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। যদি আপনি এই ধরনের ভুল করে থাকেন তাহলে রিভিউ না করাই ভালো, করে লাভ হবে না। আর যদি এই ভুল না করেন তাহলে অবশ্যই ডেফিনেটলি রিভিউ করবেন। এরপরে আসি যে আপনার তো বেসিক যে বিষয়গুলো, যেগুলো ভুল করলে ভালো পরীক্ষা দিয়েও লাভ হবে না, তো সেটা আপনি তাবাসসুম জামান কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ধন্যবাদ আপনারা কমেন্ট করার জন্যে, লাইভটিকে শেয়ার করবেন। আব্দুল বারি কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হাদিকুল ইসলাম স্বপন ভাই, আপনি কমেন্ট করেছেন একটি ফুলের গাছ সহ ফুল। তো যেহেতু আমার লাইভ করার অভিজ্ঞতা নেই, আমি মূল আলোচনায় বেশি ধ্যান দিব। আপনারা কমেন্ট করতে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, লাইভটিকে সর্বোচ্চ ব্যক্তিদের মাধ্যমে শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে, তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, তাহলে সবাই এই লাইভটিকে দেখতে পারবে, সবার উপকার হবে। আলোচনা করছিলাম কারা কারা রিভিউ করবেন।
তো এই বেসিক ভুলগুলো যদি না করেন, খাতার কাভার পেজ সঠিকভাবে যদি পূরণ করেন, এখান থেকে লিখতে শুরু করতে হবে, সেটা যদি সঠিকভাবে করেন তাহলে আপনি রিভিউ করতে পারেন। এরপরে পরের বিষয় হচ্ছে আপনার যে কেমন আপনি উত্তর দিয়েছিলেন। তো 2017 সাল পর্যন্ত গতানুগতিক উত্তর আসতো। আমার ক্লাসমেট যারা 2017 সালে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, আমার ক্লাসমেটদের মধ্যে, তো তারা কিন্তু যে 7টা প্রশ্ন লিখতে হয়, মাত্র 10-11টা প্রশ্ন মুখস্থ করে গিয়ে, মানে বিগত সালের প্রশ্ন পড়ে গিয়েই কিন্তু 17 সাল পর্যন্ত পাশ করা যেত। কিন্তু যখন 2020 সাল থেকে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ এবং রিটেনের যে প্রশ্ন, এই প্রশ্ন করার দায়িত্ব নিল হচ্ছে জুডিশিয়ারি, অর্থাৎ সহকারী জজ যে পরীক্ষা নিয়ে থাকেন সেই একই কর্তৃপক্ষ প্রশ্ন তৈরি করছেন এবং তারা পরীক্ষা নিয়ে থাকেন। এবং সাধারণত ঢাকা ইউনিভার্সিটির একটি ডিপার্টমেন্ট এই পরীক্ষাগুলো অ্যারেঞ্জ করে থাকেন। তার মানে প্রশ্ন তৈরি করেন জুডিশিয়ারি এবং পরীক্ষা নিয়ে থাকেন ঢাকা ইউনিভার্সিটি, এবং বার কাউন্সিল পরীক্ষার শুধু রেজাল্ট দিয়ে থাকেন এবং পরীক্ষার ঘোষণা, এই বেসিক কাজগুলো করে থাকেন। তো এখন যখন জুডিশিয়ারি 2020 সাল থেকে প্রশ্ন শুরু করলো, তো 2020-এ এমসিকিউ এ যাবৎকালের সবচেয়ে কঠিন এমসিকিউ প্রশ্ন ছিল, কারণ হঠাৎ আমূল পরিবর্তন প্রশ্নের পদ্ধতিতে, এবং করোনার সময় ছিল, করোনা কিছুটা আবহাওয়া দেখা দিয়েছিল। তারপরে 2020 সালের মাঝামাঝি করোনার একটু সমস্যা, তারপরে পরীক্ষা ডিলে হচ্ছিল, এবং এমনিতেই 2019 সালে কোনো পরীক্ষা হয়নি, 18 সালে কোনো পরীক্ষা হয়নি, 20 সালের 28 ফেব্রুয়ারি এমসিকিউ হয়েছিল, তারপরে 20 সালের 19 ডিসেম্বর রিটেন পরীক্ষা হয় প্রথম, এবং হওয়ার পরে এত কঠিন পরীক্ষার প্রশ্ন ছিল যে সেই পরীক্ষাটা অনেক স্টুডেন্ট পরীক্ষার হলেই সেই পরীক্ষাটাকে প্রত্যাখ্যান করে, অনেকেই একটু বিশৃঙ্খলা করে, এবং 5টি পরীক্ষার হলের পুরো পরীক্ষার খাতা বাতিল হয়ে যায়। তারপরে আবার 2021 সালের 27 ফেব্রুয়ারিতে রিটার্ন পরীক্ষা হয়, অর্থাৎ যারা 2020 সালে এমসিকিউ দিয়েছেন তাদের কিন্তু 2বার অনেকেই রিটেন দিতে হয়েছে, যদিও এক চান্সে পাশ করেছে তারা। এবং 2021-এর ব্যাচ, তারা 2021-এ তারা অ্যাডভোকেট হয়েছে, কারণ ভাইবার রেজাল্ট দিতে 2021 সাল চলে আসে, এবং দীর্ঘ একটা অপেক্ষার পরে প্রায় 13,000 স্টুডেন্ট রিটেন দেয়, তারপরে প্রায় 5,000 স্টুডেন্ট অ্যাডভোকেট হয়। তো 2021-এর ব্যাচ অনেক স্ট্রাগল করে অ্যাডভোকেট হয়েছে, তাই 21-এর ব্যাচ কিন্তু ভালো একটা মেধাবী ব্যাচ, অনেকে এটা মন্তব্য করে বিভিন্ন বারে, আমাদের রাজশাহী বারেও সেটা মন্তব্য হয়। তো এখন আমি আলোচনা করছিলাম যে কিভাবে লিখবেন খাতায়। তো খাতায় লিখতে গেলে আপনার এই যে প্রশ্ন পদ্ধতি, 17 সাল পর্যন্ত কিন্তু গতানুগতিক আপনি বেশি করে লিখে যত খাতা ভরিয়ে আসবেন, সাহিত্যিকভাবে লিখে কিন্তু পাশ করা যেত। কিন্তু 2020 সালের পর থেকে বেশি লিখলে আপনার হিতে বিপরীত হবে, আপনি অল্প লিখবেন পাশ হয়ে যাবে। গতকালকে কোর্টে আমার এক স্টুডেন্টের সাথে কথা হলো, উনি বলছেন যে স্যার আমি অসুস্থ ছিলাম, মাত্র 3 ঘন্টা লিখেছি, এবং প্রথম প্রশ্নটাই আমার ভুল হয়েছিল, তারপরে কেটে আমি আবার পরবর্তীতে প্রথম প্রশ্নটা লিখেছি, এবং আমি অর্ধেকও, মানে 40 পেজ খাতা থাকে, 40 পেজের 40 পাতা, 20 পেজ 40 পাতা, 40 পাতার, আবারও বলছি যে 20 পাতা এবং 40 পৃষ্ঠা, এরপর মানে অপোজিট সাইড যদি চিন্তা করি, দুই সাইড মিলে 40 পৃষ্ঠা থাকে, মানে 20 পাতা। তো তিনি অর্ধেকও লিখেননি, তারপরেও তিনি পাশ করেছেন, কারণ তিনি আমার যে ফাইনাল টাচ নোট ছিল লিখিত, সেটা খুব ভালোভাবে ফলো করেছেন, এবং ফাইনাল টাচ নোটে যে প্রবলেমেটিক প্রশ্নেও লেখার যে 4টি পদ্ধতি আমি শিখিয়েছিলাম, যে খুব সময় যদি কম থাকে, বিপদে পড়ে যান, তো একটি হ্যাস্টি উপায় দেখিয়েছিলাম, খুব সংক্ষিপ্ত উপায়, সেই উপায়ে কিন্তু আপনি লিখতে পারবেন। তো সেই উপায় তিনি অবলম্বন করেই কিন্তু পারভেজ এপি, আপনি কমেন্ট করেছেন, নাইস ক্লাস স্যার, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আকাশ মাহমুদ রিফাত, তিনি আকাশ মাহমুদ রিফাত তিনি কমেন্ট করেছেন যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আপনাদের সামনে আসতে পারছি। তো আমি মূল আলোচনায় চলে যাই। আপনারা কমেন্ট, এই লাইভটিকে যত মানুষের মাধ্যমে শেয়ার করবেন তত উপকৃত হবে সবাই, একটু চেষ্টা করেন। আর এই লাইভটি যারা আমার কলিগ দেখছেন, অনুরোধ করব লাইভটিকে
লাইক দিয়ে কমেন্ট করে একটু এনগেজ বাড়ানোর জন্য, এবং যারা লাইভ করে অভ্যস্ত তারা আমাকে একটু সাজেশন দিবেন, কমেন্ট করবেন যে কিভাবে লাইভটিকে আরও সুন্দর করা যায়। কোনো ভুলভ্রান্তি হলে আমাকে হেল্প করবেন। মরুল ইসলাম শাহিন ভাই কমেন্ট করেছেন যে স্মার্ট লুকিং ডিয়ার স্যার, চেষ্টা করছি আপনাদের এই লুকে কিন্তু আপনাদের ভাইবা দিতে হবে। আমি সবই ঠিক আছে, কালো আমার কোট আছে, সাদা শার্ট আছে, টাইটা একটু আপনাদেরকে এরকম টাই হলে হবে না, শুধু আপনাকে টাই কেমন হবে সেটা আমি ভাইবা অংশে আসছি, যে আপনাদের ড্রেস কোড কেমন হবে সেটা তো আমি লাইভ ক্লাসে শেখাবই, যারা আমার ব্যাচে ভর্তি হয়েছেন, এবং ইউটিউবে তো ভিডিও দিবই, এবং একটু পরেই সে বিষয়ে আসছি। টাইটা একেবারে ফ্রেশ কালো হতে হবে। তো আপনাদের কেমন লুক হবে সেটার জন্যই আমি একটু এই ধরনের ফর্মাল লুকে আসার চেষ্টা করছি। যেহেতু একটু ফ্যান বন্ধ রেখেছি, একটু গরম লাগছে আর কি। আচ্ছা, আলোচনা করছিলাম যে কেমন উত্তর দিয়েছেন তার উপর ডিপেন্ড করছে আপনি রিভিউ করবেন কিনা। আপনার উত্তর যদি গোছালো হয়, আপনার উত্তর যেটা প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং, এই দুই জায়গায় কিন্তু পাশ করার জায়গা। প্রবলেমেটিক প্রশ্ন যদি আপনার কমন থাকে, তাহলে প্রবলেমেটিক প্রশ্ন উত্তর বেশ কিছু উপায় আমি দেখিয়েছি, আমার ইউটিউব ভিডিওতে আছে, আপনারা দেখলে বুঝতে পারেন। তো আপনি যদি খুব সংক্ষিপ্তভাবে লিখেন, অনেকেই যেমন ঘটনা, তারপরে প্রাসঙ্গিক আইন, তারপরে আপনি লিখতে পারেন যে সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ, এভাবে বিভিন্নভাবে উত্তর করা যায়। তো এই যে পয়েন্টগুলো যদি না দেন, জাস্ট আপনি এই উত্তর কি হবে এবং উত্তরের ব্যাখ্যা, উত্তরের ব্যাখ্যাতে আপনাকে সংশ্লিষ্ট আইনের নাম ইংরেজিতে লিখলে ভালো হয়। আইনের নাম লেখার জন্য যেমন পেনাল কোড বা দণ্ডবিধি, আপনি কিভাবে লিখলে সবচেয়ে বেস্ট উপায়, দ্য পেনাল কোড কমা দিয়ে 1860 মানে দ্য পেনাল কোড দিয়ে আপনাকে অবশ্যই কমা দিতে হবে, তারপরে 1860 ইংরেজিতে লিখতে হবে। এই অংশটুকু ইংরেজিতে লিখলে সবচেয়ে ভালো লিখিত পরীক্ষায়। কারণ লক্ষ্য করবেন এমসিকিউ বা রিটেন পরীক্ষায় যে প্রশ্ন, এই পরীক্ষার প্রশ্নে আইনের নামগুলো সবসময় এখন কিন্তু ইংরেজিতে আসছে। আগে বাংলাতে দণ্ডবিধি কথাটা আসতো, কিন্তু এখন দণ্ডবিধি কথাটা আসে না, ইংরেজিতে পেনাল কোডই আসে। প্রশ্নের মধ্যে যদি ইংরেজিতে আইনের নাম থাকে, আপনি যদি বাংলাতে উত্তর করে থাকেন, অবশ্যই আইনের নাম ইংরেজিতে লিখতে হবে। এটা হচ্ছে বেস্ট উপায়। বাংলা লিখলে কি হবে, হয়তোবা অনেকে পছন্দ করতে নাও পারেন, বাংলা লিখলে যে ভুল হবে তা না, কিন্তু বেস্ট উপায় হচ্ছে ইংরেজিতে লেখা। এখন ধারা, মনে করেন যে আপনি 302 ধারা পেনাল কোডের, তো 302 আপনি ধারা বাংলাতে লিখতে পারেন 302, 302 বাংলায় লিখেন, নো প্রবলেম। এবং 302-এ কি আছে, মার্ডার বা খুনের শাস্তি। তো মার্ডার এটা ইংরেজিতে না লিখে আপনি খুন লিখেন, সমস্যা নেই। এর শাস্তিটা কি, খুন লেখার পর ব্র্যাকেটে ইংরেজিতে মার্ডার লিখতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ যখন আপনি কোনো ধারা লিখছেন, ধারার যে বিষয়বস্তু বা হেডিং সেটা আপনি বাংলাতেও লিখতে পারেন, এবং ইংরেজিতে যদি লিখতে চান, যদি আপনি বাংলা মিডিয়ামে পরীক্ষা দেন, তাহলে ব্র্যাকেটে কী দিতে হবে, আপনাকে ইংরেজিতে দিতে হবে সেই অপরাধের নাম এবং শাস্তি কত সেটা উল্লেখ করলেন। তো প্রবলেমেটিক প্রশ্নেতে যা চাওয়া হচ্ছে টু দ্য পয়েন্ট আপনাকে উত্তর করতে হবে, খুব সংক্ষিপ্তভাবে। আপনাকে মূল উত্তরটা করতে হবে, যেটা চাওয়া হচ্ছে সেটা সঠিকভাবে লিখতে হবে, এবং কোন আইনের ভিত্তিতে আপনি লিখলেন এবং কোন ধারার কোন বিধানে লিখলেন, সংক্ষিপ্তভাবে ওই ধারার ওই বিধানটা আপনাকে লিখতে হবে। এখন বিধানের ইংরেজি হচ্ছে প্রভিশন। তো আইনের যে প্রভিশন বা বিধান, এটা আপনাকে সঠিক লিখতে হবে। যদি ভুল বিধান লেখেন তাহলে কিন্তু উত্তর একেবারে হিত বিপরীত হবে। প্রবলেমেটিক প্রশ্নের উত্তরের নম্বর কিন্তু ম্যাথের মতন, হ্যাঁ, অঙ্কের মতো। যদি আপনি সঠিক লেখেন, আপনি সর্বোচ্চ নম্বর পাবেন, হয়তোবা 5-এ 5। কোনো পরীক্ষক আপনাকে 5-5ই দিবে, কোনো পরীক্ষক হয়তোবা 4 দিবেন, কোনো পরীক্ষক হয়তোবা আপনাকে 4.5 দিবেন। তাহলে 4-এর নিচে পাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনি সংক্ষিপ্তভাবেও লিখেন। আইনের নাম সঠিক লিখতে হবে, ধারা সঠিক লিখতে হবে, এবং সাজা যদি চাই সাজাটা সঠিক লিখতে হবে, এবং যেটা উত্তর চা হচ্ছে টু দ্য পয়েন্ট আপনাকে লিখতে হবে, এবং উত্তরের যে কারণ সেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। এই বিষয়, এই 3-4টা বিষয় যদি আপনার প্রবলেমেটিক প্রশ্নের উত্তরে থাকে, আপনি যত সংক্ষিপ্তভাবে লিখেন কোনো সমস্যা নেই। বেশি লিখলেই সমস্যা, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর বেশি লিখলেই সমস্যা। আমি একটা কথা বারবার বলি আমার স্টুডেন্টদের, যে আপনি যখন লিখিত পরীক্ষার উত্তর করবেন, যিনি খাতা দেখবেন তিনি তো ব্যস্ত মানুষ, একজন জাস্টিস খাতা দেখবেন বা জেলা জজ খাতা দেখবেন।
তো তার সময় কম। আপনি যত কম লিখবেন, কম লিখার মধ্যে আপনার উত্তরটা সুন্দরভাবে দিয়ে দিবেন, তত বেশি নম্বর পাবেন। যত বেশি লিখবেন তত বিরক্ত হবেন পরীক্ষক। তাহলে আপনাকে কি করতে হবে? সংক্ষিপ্তভাবে লিখতে হবে। এরপরে পাশ করার আরেকটা মোক্ষম জায়গা, সেটা হচ্ছে কি ড্রাফটিং বা মুসাবিদা। মুসাবিদা লিখার ফরম্যাট নিয়ে কিন্তু এক একজন এক একভাবে উপস্থাপন করছেন। যেমন সিভিল যে আরজি, সেটাতে এফিডেভিট থাকবে কিনা এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, বিশেষ করে 2025 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে। তো আমি বারবার বলেছি যে ফাইলিংয়ের সময়, অর্থাৎ আরজিতে এফিডেভিট দেওয়ার দরকার নেই। এফিডেভিটের কথা যেটা বলা হয়েছে, বলা হচ্ছে যে প্লেন্ট শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট, মানে কেউ যদি কোনো আর্জি দেন, সেই আর্জিটা প্রমাণ করা যাবে এফিডেভিটের মাধ্যমে। তার মানে আগে সিভিল মামলায় সাক্ষ্য প্রদান করা হতো, যিনি বাদী তিনি দাঁড়িয়ে মুখে ওরাল এভিডেন্সের মাধ্যমে তিনি সাক্ষ্য দিতেন, তার আর্জির কথাবার্তা তিনি উপস্থাপন করতেন জবানবন্দিতে মৌখিকভাবে, ওরালি। তো সেইটা এখন আর ওরালি দরকার হচ্ছে না, রিটেন ফরম্যাটে এফিডেভিটের মাধ্যমে দিতে হচ্ছে। এটাই হচ্ছে অ্যামেন্ডমেন্টের মূল বিষয়, যেটা আমার ইউটিউব ভিডিওতে অলরেডি আছে, আমার স্টুডেন্টদেরকে আমি সেটা বলেছি। তো অনেক মানে স্বনামধন্য, জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত বা বাজারের মার্কেটের খুব বড় বড় রাইটারের বই কিন্তু এই ফরম্যাট নিয়ে ভুল ইনফরমেশন দিয়ে রাখছেন। তো হয়তোবা তাদের সেখানে প্র্যাকটিসটা হচ্ছে। আমাদের রাজশাহী বারে কিন্তু কিছু কিছু কোর্ট কি করছেন, সেরেস্তাদার ফাইলিংয়ের সময় আরজির সাথে এফিডেভিট চাচ্ছেন। তো আমি একটা মামলা ফাইলিং করেছি রিসেন্টলি দুর্গাপুর সহকারী জজ আদালতে। তো সেরেস্তাদার আমাকে ফোন করেছেন যে আপনি স্যার এফিডেভিট দেননি তো। তো আমি বললাম ঠিক আছে, আমি কাল দেখা করছি। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার যে জজ সাহেব তিনি কি আপনাকে বলেছেন যে ফাইলিংয়ের সময় এফিডেভিট নিতে হবে মাস্ট? তো বলছে এটা অপশনাল, এটা আবশ্যিক নয়, কেউ কেউ দিচ্ছেন কেউ কেউ দিচ্ছেন না। তো আমি বললাম আপনার স্যার কি আপনাকে দিতে বলেছেন? তে না, আমার স্যার এই বিষয়ে কোনো নির্দেশনা দেননি। তো আমি বললাম আপনার স্যারকে, অর্থাৎ সহকারী জজ সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন যে এফিডেভিট দরকার আছে কিনা ফাইলিংয়ের সময়, সিভিল মামলার আর্জি দাখিলের সময় সেরেস্তায় এফিডেভিটের দরকার আছে কিনা। যদি আপনার জজ সাহেব বলেন আমাকে বলবেন, আমি এফিডেভিট দিয়ে দেবো, নো প্রবলেম। তো উনি বললেন যে না, জজ সাহেব এই ধরনের কোনো নির্দেশনা দেননি। তাহলে এইটা কিন্তু বিভিন্ন যে নোট আপনারা সংগ্রহ করেছেন অনলাইন অফলাইনে বিভিন্ন কোচিং সেন্টার থেকে, এবং বাজারের প্রচলিত যে স্বনামধন্য গাইডগুলো আছে, সেখানে কিন্তু কি আছে, আরজিতে এফিডেভিট যুক্ত করা আছে। তো এটা একটা ভুল পদ্ধতি আমি দাবি করছি। আমি অ্যাডভোকেট, এখন প্রথমে সিভিল প্র্যাকটিস বেশি করতাম, ক্রিমিনাল প্র্যাকটিস বেশি করতাম, এখন সিভিল প্র্যাকটিসে আমার বেশি। সিভিল, ক্রিমিনাল, কর্পোরেট বোথ প্র্যাকটিস করছি, সব কিছুই প্র্যাকটিস করছি এবং মোটামুটি বোঝার চেষ্টা করছি। আগে ক্রিমিনালটা একটু বেশি বুঝতাম, এখন সিভিলটা বেশি বোঝার চেষ্টা করছি। তো আমাদের যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন রাজশাহী বারের, তাদের সাথে কথা বলেছি এবং ঢাকা বারেরও কিছু অ্যাডভোকেটদের সাথে কথা বলেছি। আপনাকে মুসাবিদায় অবশ্যই কি দিতে হবে না, এফিডেভিট বা হলফনামা। এবং মনিরুল ভাই কমেন্ট করেছেন যে স্যার আপনার ব্যাচ যারা পড়বে তারা সকলেই মুসাবিদায় মাস্টার হবে। তো ধন্যবাদ ভাই, আশা করি আপনি মুসাবিদায় মাস্টার হতে পেরেছেন, তাই খুব সহজে পাশ করতে পেরেছেন। মনিরুল ইসলাম ভাই আমার 2024 সালের যে এমসিকিউ ব্যাচের প্রথম স্টুডেন্ট ছিলেন এবং তিনি অ্যাকশানসে এমসিকিউ পাশ করেছেন এবং তিনি অ্যাকশানসে আবার রিটেনও পাশ করেছেন। তো আমি তাকে অনলাইনে অভিনন্দন জানাই। মনিরুল ভাই, ইনশাআল্লাহ আপনি রিটেনও পাশ করে এবারে অ্যাডভোকেট হয়ে যাবেন। যদি 2024 সালে পরীক্ষা হতো, আপনি 2024 সালে কিন্তু অ্যাডভোকেট হয়ে যেতেন। আচ্ছা, আবার আসছে, এফিডেভিট দেওয়ার দরকার নেই আরজিতে। তাহলে সিভিল যে ড্রাফটিং বা দেওয়ানি মুসাবিদা, সেখানে আরজিতে দিবেন সত্যপাঠ এবং পিটিশন বা দরখাস্তে দিবেন এফিডেভিট। এটা আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। কেউ যদি আমার থেকে সেগুলো জানতে চান তাহলে সংশ্লিষ্ট ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব। আমার এই লাইভের শুরুতেই দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেন, অথবা এই লাইভে আপনি কমেন্ট করেন যে সংশ্লিষ্ট ভিডিও লিঙ্ক চাই ড্রাফটিংয়ের মাস্টার হওয়ার জন্য, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। অথবা আমার এমসিকিউ রিটেন ভাইবার নোট আছে, আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারবেন। তো কিভাবে অর্ডার করবেন এই বিষয়ে আমি এই লাইভের পরে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেব, কিভাবে আমার অনলাইন
কোর্সে অ্যাডমিশন নেবেন এবং কিভাবে আমার সাথে যুক্ত হতে পারবেন, সর্বোচ্চ সাপোর্ট নিতে পারবেন। এবং আমি চেষ্টা করছি যে নেক্সট রিটেন পরীক্ষার আগেই, হয়তোবা খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যেই আমি অফলাইনে একটি কোচিং চালু করার চেষ্টা করছি রাজশাহীতে আপাতত, ভবিষ্যতে হয়তোবা ঢাকাতেও চালু হবে এবং ধীরে ধীরে আপনারা চাইলে, আপনারা আমার পাশে থাকলে অন্যান্য জেলাতেও আমার কোচিংয়ের ব্রাঞ্চ ওপেন হতে পারে। এবং আমি প্রথম দিক থেকে বলেছি যে আমার কাছে যারা পড়বেন, আমার মাধ্যমে যারা অ্যাডভোকেট হবেন, ডেফিনেটলি আমার কোচিংয়ে পড়ানোর সুযোগ এবং রিসার্চের কাজে, অর্থাৎ বই লেখার ক্ষেত্রে, যেহেতু আমি নোট দিই, হয়তোবা ভবিষ্যতে বই আসবে মার্কেটে খুব তাড়াতাড়ি। তো বই লেখার ক্ষেত্রে রিসার্চ ওয়ার্কে, সম্পাদনায় আপনি যুক্ত হতে পারেন, প্রুফ রিডিংয়ে যুক্ত হতে পারেন, এমসিকিউ প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে, আমার নোটের উন্নয়ন সাধনের ক্ষেত্রে বিভিন্নভাবে যুক্ত হতে পারেন। অথবা আমি যে এমসিকিউ টেস্ট নিই, রিটেন টেস্ট নিই, সেগুলোর খাতা দেখার জন্য আমার কি দরকার, একটি প্যানেল দরকার, ম্যান পাওয়ার দরকার, রিসার্চ টিম দরকার। তো আমি একসাথে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, তো আপনারা যুক্ত হতে পারবেন। তো আমার সাথে টিচার হিসেবে যুক্ত হওয়ার জন্য, রিসার্চ প্যানেলে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত হয়ে আমার সাথে কোচিংয়ে যুক্ত হবেন। তাহলে আমার পদ্ধতি বুঝতে পারবেন, আমার নোট সম্পর্কে ধারণা হবে, আমার কোচিং সম্পর্কে ধারণা হবে, আমার পড়ানোর পদ্ধতি সম্পর্কে ধারণা হবে। হয়তোবা আমার যারা এবার স্টুডেন্ট আছেন, তারা পাশ করিয়ে 2-3 জন বা তারও বেশি এবারে অ্যাডভোকেট হওয়ার পরে আমার সাথে যুক্ত হয়ে যাবেন টিচার হিসেবে, রিসার্চ প্যানেলের একজন রিসার্চার হিসাবে। তো তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদের জন্য আমার দোয়া আছে। আবারও চলে যাই আমি ড্রাফটিং বিষয়ে। এবার ক্রিমিনাল ড্রাফটিংয়ের ক্ষেত্রে আপনার সত্য পাঠ, এফিডেভিট, এগুলোর কোনো ঝামেলা নেই। ক্রিমিনাল ড্রাফটিং যেটা সিআর মামলা, সেটা তো আদালতে করতে হয়, সেটা দরখাস্ত আকারে, এবং যেটা জিআর মামলা সেটা তো এজাহার আকারে থানায় করতে হয়। এছাড়াও জামিনের দরখাস্ত ম্যাজিস্ট্রেট কোর্টে, তারপরে মিস কেসের মাধ্যমে দায়রা জজে অথবা হাইকোর্টে মিস কেসের মাধ্যমে করা যায়। এগুলোর পিটিশন বেসিক আপনাদের জানতে হবে, আমি জানিয়েছি। এবং আপিল, দেওয়ানি আপিলের ক্ষেত্রে আপিলের মেমোরেন্ডাম আকারে দিতে হয়, কিন্তু রিভিশন পিটিশন আকারে দিতে হয়, এগুলো আমি শিখিয়েছি। আর যেটা ক্রিমিনাল ড্রাফটিং, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পিটিশন আকারে, ক্রিমিনাল ড্রাফটিং কিন্তু খুবই সিম্পল, পিটিশন আকারে জমা দিতে হয়, কোনো মেমো দেওয়ার কারণ নাই, খুব বেশি ফর্মালিটিস লাগে না। এবং রিভিশনও তাই, খুব বেশি ফর্মালিটিস লাগে না। মিস কেস যেভাবে করতে হয় মূলত ওইভাবে করতে হয়। তো এর আগে আমি রিভিশনের ড্রাফটিং খুব একটা রাখিনি। এর যে নেক্সট আমি রিটেন যে নোট আপনাদেরকে দিব বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির, তো রিটেন নোট আমার নভেম্বরের মাঝামাঝি চলে আসবে, 10 থেকে 15 তারিখের মধ্যে আপডেট নোট চলে আসবে। খুবই ইনরিচ একটা নোট আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যেখানে ড্রাফটিংয়ের পরিমাণ আরও বাড়বে, আরও মাস্টার করে ফেলবো, যেন ড্রাফটিং কমন নিয়ে কোনো টেনশন না হয়। আর প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং, এই দুইটা জিনিসই আপনাকে পাস করাবে। আর কি থাকে, বড় প্রশ্ন কিছু থাকে, কিছু সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন থাকে, টিকা থাকে, সেগুলো আপনি যেভাবে লিখুন না কেন আপনি নম্বর পাবেন। বড় প্রশ্ন লেখার জন্য পয়েন্ট উল্লেখ করবেন কি করবেন না, এগুলো বিভিন্ন গাইড থেকে আপনি পাবেন, আমার নোটেও আছে। তো যদি আপনি ড্রাফটিং ভালো লেখেন এবং পয়েন্ট ভালোভাবে লিখতে পারেন, বর্ণনামূলক প্রশ্নের, সংক্ষিপ্ত প্রশ্নের এবং ব্যাখ্যামূলক প্রশ্নের, তাহলে আপনার পাস না করার কারণ নেই। ফেল হয়েছে হয়তোবা কোনো, যেমন যিনি খাতা দেখবেন তিনি তো মানুষ, তার মন মর্জির উপর নির্ভর করে আপনি কত নম্বর পাবেন। 2 জন খাতা দেখেছেন, আপনার খাতা দেখার পরে তাদের নম্বরের পার্থক্য যদি 20-এর কম হয় তাহলে আপনার রেজাল্ট হয়েছে, আর 20-এর বেশি হলে আপনাকে থার্ড এক্সামিনারের কাছে আপনার রেজাল্ট গেছে। আচ্ছা, চমৎকার একটি বিষয় মনে পড়লো, যে এবার কিন্তু থার্ড এক্সামিনারের রেজাল্টটা কিন্তু কি নাই, রেজাল্ট শিটে নাই। 12 পৃষ্ঠা রেজাল্ট শিটে কোথাও লেখা নাই যে এতজনের জন্য থার্ড এক্সামিনারের রেজাল্ট পেন্ডিং আছে। তো আমি যেটা ধারণা করছি সেটা হচ্ছে থার্ড এক্সামিনারের রেজাল্ট দেখা হয়ে গেছে। তার মানে প্রথম পরীক্ষক খাতা দেখেছেন, দ্বিতীয় পরীক্ষক খাতা দেখেছেন, রেজাল্ট করার পর যদি দেখা যায় যে 20-এর পার্থক্য হয়েছে 2 জনের নম্বরের মধ্যে, তখন থার্ড এক্সামিনারের কাছে যখন গেছে তখন সেটাও দেখা হয়ে গেছে, কারণ যথেষ্ট দেরি হয়েছে এবার রেজাল্ট দিতে, 3 মাসের বেশি। তো অল্প সংখ্যক হয়তো বা স্টুডেন্ট, প্রতি বছর হয় 400-500 বা 600 স্টুডেন্ট, এবার সর্বোচ্চ ধরলাম 1000 স্টুডেন্ট থার্ড এক্সামিনারের কাছে গেছে খাতা, এবং সেই খাতা দেখাও হয়ে গেছে, দেখে যে 25 তারিখে রেজাল্ট দেওয়া হলো, এই রেজাল্টে তাদের রেজাল্টও চলে আসছে। অতএব যারা মনে করছেন যে আমাদের রেজাল্ট ওয়েটিং লিস্টে আছে, ওয়েটিং মানে থার্ড এক্সামিনারের জন্য,
তো তাদের জন্যে দুঃসংবাদ যে হ্যাঁ, কোনো থার্ড এক্সামিনারের লিস্ট মেবি আসবে না, আমি যতটুকু ধারণা করছি 90% শিওর আমি। এরপরে আসছি, তাহলে রিভিউ যারা করবে তারা কিন্তু আবার রেজাল্ট পাবে। এখন রিভিউ কারা করবেন কারা করবেন না এটা আবার আমি ব্রিফ করে দিই, এবং আমি এই যে লাইভ হচ্ছে, লাইভের ভিডিও আসার পরে আমি একটি কমেন্টে আমার যে পুরো লাইভের যে আলোচনা সেটাকে সংক্ষিপ্তভাবে আমি আবার দিয়ে দিব পোস্ট আকারে, কমেন্ট আকারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে মোহাম্মদ রেজাউন ইসলাম মন্তব্য করেছেন যে আল্লাহ আপনার সহায়ক, ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া করি। তারপরে তাবাসসুম জামান কমেন্ট করেছেন, স্যার আমি যুক্ত হতে চাই। আপনাকে ওয়েলকাম, আপনি অবশ্যই যুক্ত হন। আপনাকে মেসেজ দেওয়া হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিতে পারেন যে আপনি কোন ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন। তারপরে আপনি লিখেছেন যে স্যার রাজশাহীতে অফলাইন কোচিং শুরু করেন, আমার পরিকল্পনায় আছে, অফলাইন কোচিং করার চেষ্টা করছি আমি। এখন উপযুক্ত যে জায়গা হয়তো বা কোর্ট বা সাহেববাজার বা ল কলেজ আছে, সেই ল কলেজের আশেপাশে, অথবা আমি ভদ্রায় বসবাস করি, ভদ্রায় আশেপাশে হতে পারে, অথবা তালাইমারিতে হতে পারে। গত লিখিত পরীক্ষার আগে বেশ কিছু স্টুডেন্ট রাজশাহীর বাইরে থেকেও কিন্তু আমার কাছে অফলাইনে কোচিং করার আগ্রহ দেখিয়েছিলেন। তো আমার মানে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে আমি যুক্ত ছিলাম হায়ার স্টাডিজের, তো সেইখানে শুক্র শনিবার খুব প্রেশার ছিল, সেই কারণে ওই সময় আমি অফলাইনে কোচিংটা শুরু করতে পারিনি। তো এবার চেষ্টা আছে এবং খুব চেষ্টা করছি আমি একটি জায়গা শুরু করতে, আমার অ্যাডভোকেট যে চেম্বার প্লাস আমার কাজের জায়গা মানে ওয়ার্ক স্টেশন প্লাস আমার ক্লাসরুম, অন্তত 3টা রুমের আমার একটা অ্যাকোমোডেশন লাগবে, একটি জায়গা লাগবে অন্তত 1000 থেকে 1500 স্কোয়ার ফিটের, তাহলে আমি অফলাইন শুরু করতে পারবো। আমি হয়তোবা খুব শীঘ্রই সেটা চালু করব, আমি আমার ইউটিউব এবং ফেসবুকে জানিয়ে দেব শুরু করলে অবশ্যই, এবং অফলাইনে কিছু প্রচারণা চালানোর ইচ্ছা আছে। তো আমি সর্বশেষ আপনাদেরকে যেটা বলে দিচ্ছি যে প্রথম যে টপিক সেটা আলোচনার শেষের দিকে আছি, যে আপনি রিটেন রেজাল্ট রিভিউ করবেন কিনা। হ্যাঁ, আপনি যদি কোনো ভুলভ্রান্তি না করেন, খাতার টপ শিটে রোল নম্বর লিখতে, স্বাক্ষর দিতে আপনি ভুল না করেন, সঠিক জায়গায় রোল লিখেছেন, সঠিকভাবে স্বাক্ষর দিয়েছেন, নাম লিখেছেন, হাজিরা খাতায় সঠিক জায়গায় যদি স্বাক্ষর দিয়ে থাকেন, এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেটা অনেকেই ভুল করে যে এখান থেকে লেখা শুরু করুন, সেখান থেকে যদি লেখা শুরু করেন তাহলে আপনার সঠিকভাবে খাতা পূরণ করা আছে। এরপরে আপনি লেখার পরে যদি ড্রাফটিং সঠিক করেন, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর সঠিক যে ধারা আইনের বিধান লিখে যদি করে থাকেন তাহলে আপনি পাস করার একটা যোগ্যতা রাখেন। এবং আর একটা খুবই সুন্দর পরামর্শ আপনাদের জন্য, যদি আপনার বানান ভুল না হয়, আপনি ভালো লিখেছেন কিন্তু যথেষ্ট আপনার বানান ভুল হয়েছে, অনেক বানান ভুল হয়েছে, তাহলে আপনি কি করবেন, আপনি রিভিউ করার দরকার নাই। বানান ভুল করলে আপনার ফেল করাটা স্বাভাবিক, এবং হাতের লেখা যদি সুন্দর না হয় তাতেও সমস্যা নেই। আমার হাতের লেখা খুব একটা সুন্দর না, আমার অনেক বন্ধু আছে তাদের হাতের লেখাও খুব একটা সুন্দর না, আমার যারা রিসেন্টলি পাশ করলো তাদের মধ্যেও অনেকের হাতের লেখা সুন্দর না, কিন্তু লেখা পরিষ্কার হতে হবে যেন পড়া যায়, পাঠযোগ্য হতে হবে, পাঠযোগ্য হলে চলবে। তাহলে ড্রাফটিং ভালো লিখেছেন, আপনি সংশ্লিষ্ট ধারা উল্লেখ করেছেন, এবং বিশেষ করে আমার ভিডিও এবং নোট আমার ফলো করেছেন, তারা পাশ করেননি, ধারণা করছেন 2, 4, 5 নম্বরের জন্য পাশ করেনি, তারা আপনার রিভিউ করেন, 540 টাকা আপনার বৃথা যাবে না, হয়তোবা আপনি পাশ করে যাবেন। এবার নেক্সট আলোচনায় আসি যে রিভিউ করলে রিভিউয়ের রেজাল্ট কত দিনের মধ্যে দিতে পারে। নোটিশে বলা আছে যে 1 তারিখের মধ্যে আপনাকে রিভিউ করতে হবে, খুব বেশি সময় নাই। তার মানে রিভিউ করলে আশা করছি যে ভাইবা শুরু হবে কতদিন পরে, ভাইবা শুরু হতে পারে নভেম্বরের 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, এবং খুব দ্রুত একটা নোটিশ চলে আসবে। আমি এর আগে গতকালকে একটা ফেসবুকে পোস্টে দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি বার কাউন্সিল যে যে বিষয়ে নোটিশ প্রদান করতে পারে, 1 নম্বর ছিল হচ্ছে এই রিভিউ বিষয়ে, এবং দেখেন আজকে চলে আসছে একদিন পরেই নোটিশ। তারপরে কি ভাইবার তারিখ ঘোষণা, এবং তৃতীয় বিষয় হচ্ছে যারা এমসিকিউ এর ইরেগুলার স্টুডেন্ট বা রিঅ্যাপিয়ার্ড স্টুডেন্ট তাদের কি হবে, কারণ যারা রেগুলার তারা পুরো অক্টোবর জুড়ে ফর্ম ফিল আপ করছেন অনলাইনে,
এই 31 যে অক্টোবর, সেই 31 অক্টোবরে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তাহলে তারা কি করবে, তাদের কি অবস্থা হবে? যারা রিঅ্যাপিয়ার্ড বা ইরেগুলার, তারা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা? হ্যাঁ, তাদের ফর্ম ফিল আপের ডেটও চলে আসবে, হয়তো 1 তারিখ থেকে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এখন যারা রিভিউ করবেন এবং দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছেন, তাদের আরও বিপদ। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছেন, ফেল করেছেন, তারা রিভিউ করলে তাদের মানে এর আউটকাম কি হতে পারে? যদি আপনি পাস করেন তাহলে আপনি ভাইবার প্রস্তুতি নেবেন, তাহলে ভাইবার ফর্ম ফিল আপের আপনাকে সুযোগ দিবে পরে। হয়তোবা যারা পাস করেছে 7,000 সামথিং, তাদের ভাইবা চলার পরে, চলাকালীন শেষের দিকে আপনারা যুক্ত হবেন রিভিউ পাস করার পরে। কারণ রিভিউ করলে রিভিউয়ের রেজাল্ট নভেম্বরের শেষে বা নভেম্বরের 3rd উইকে বা 4th উইকে চলে আসবে। আর যদি, যেহেতু বার কাউন্সিলের যে 29 নভেম্বর এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা, সেটা আশা করছি, আমি ধারণা করছি 99% হবে না, পেছাবে, কারণ প্র্যাকটিক্যালি সেটা সম্ভব না। এবং বার কাউন্সিল প্রথম যেটা নোটিশ দিয়েছিলেন যে যারা ভাইবাতে তৃতীয়বারের মতো ফেল করবে তাদেরকেও কিন্তু এই এমসিকিউ পরীক্ষায় বসার সুযোগ দিবে। তো এমসিকিউ পরীক্ষা তো 2 বারে হবে না, একবারই হবে। ফর্ম ফিল আপ বারে বারে হতে পারে, যেমন এখন রেগুলার হচ্ছে, ইরেগুলার যারা তারা হবে, রিটেনে ফেল দ্বিতীয়বারের জন্য তারা হবে, ভাইবাতে তৃতীয়বারের জন্য যারা ফেল তারাও কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ পাবে। তো ফর্ম ফিল আপের সুযোগ দেওয়ার পরে লাস্টে কি হবে? এমসিকিউ পরীক্ষা হবে। তাহলে স্বভাবতই এই প্রক্রিয়াগুলো শেষ করা সবচেয়ে বড় চাপ হচ্ছে, এত সংখ্যক রিটেন পাস এর আগে ছিল না। তাহলে প্রায় 8,000-এর মতো যারা রিটেন পাস করেছে এবং এর আগের যারা যারা ভাইবা ফেল আছে তারাও কিন্তু ভাইবা দিবে, তার মানে অ্যাটলিস্ট 8,000 সামথিং ভাইবা পরীক্ষা দিবে। 8,000 সামথিং ভাইবা কন্ডাক্ট করার জন্য, ভাইবা নেওয়ার জন্য বার কাউন্সিলের 1 মাসের বেশি সময় লাগতে পারে, ধরলাম 1 মাসই লাগবে। তো এই 1 মাস হলে যদি শুরু করে 8 তারিখ থেকে, তাহলে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত ভাইবাই নিতে হবে। তাহলে ডিসেম্বরের 8 তারিখ বা 10 তারিখ বা 15 তারিখ ধরে নিলাম, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত যদি ভাইবাই নেয় বার কাউন্সিল, তাহলে যারা ভাইবাই ফেল করবে তাদের ফর্ম ফিল আপ কখন হবে এবং তারা এমসিকিউ পরীক্ষায় বসার জন্য প্রস্তুতিই বা কখন নেবে? তাহলে যদি খুব দ্রুত সময়ের মধ্যেও এমসিকিউ পরীক্ষা নিতে চায় বাংলাদেশ বার কাউন্সিল, নেক্সট এমসিকিউ পরীক্ষা, এবং তাদের কথা অনুসারে 2025 সালেই যদি আরেকটা পরীক্ষা নিতে হয়, তাহলে ডিসেম্বরের 26 বা 27 তারিখ, ডিসেম্বরের 26 তারিখ শুক্রবার অথবা ডিসেম্বরের 27 তারিখ শনিবার পরীক্ষা হবে। এর আগে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এখন যদি অলৌকিক কোনোভাবে ঘটনা ঘটায়, বাংলাদেশ বার কাউন্সিল 1 সপ্তাহেই সব ভাইবা নিয়ে ফেলে বা 15 দিনে সব ভাইবা নিয়ে ফেলে, 8,000 প্লাস ভাইবার যদি 2 সপ্তাহের মধ্যে শেষ হয়, তাহলে 29 নভেম্বর হয়তোবা লিখিত মানে এমসিকিউ পরীক্ষা হতে পারে। সেটা হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম, 1% আমার জানা মতে। তো এটা নিয়েও আমাদের প্যানিক হওয়ার কিছু নেই, কারণ খুব শীঘ্রই একটা নোটিশ হবে যে নতুন এমসিকিউ পরীক্ষার ঘোষণা কত তারিখে হবে, নেক্সট এমসিকিউ পরীক্ষা। তো আপনারা 1 সপ্তাহের মধ্যেই সব কিছুই পেয়ে যাবেন। তো রিভিউ করেন, রিভিউ করে যদি পাস করেন ভালো, ভাইবা দিবেন। আর রিভিউ করে যদি পাস না করতে পারেন, তাহলে আপনি অবশ্যই কি, যদি এটা আপনার সেকেন্ড টাইম রিটেন হয়, তাহলে কি আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন, এমসিকিউ পরীক্ষার ফর্ম ফিল আপের সুযোগ পাবেন। আর যদি আপনার এটা প্রথম ট্রাই হয়, প্রথম চেষ্টায় আপনি পাস করতে পারেননি, তাহলে তো আমরা জানি যে এমসিকিউ একবার পাস করলে লিখিত পরীক্ষা দেওয়া যায় 2 বার। তাহলে প্রথমবার পাস করেছেন, তাহলে আরেকবার আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন। তাহলে এখন আপনাকে কি করতে হবে? আপনি অন্তত 1 সপ্তাহ কি আরাম করেন, অনেক চাপ নিয়েছেন, রেজাল্ট নিয়ে টেনশন করেছেন, একটু রিল্যাক্স করেন, নিজের অন্যান্য কাজে মনোযোগ দেন, নিজের ফ্যামিলিকে সময় দেন, কারণ আপনার লিখিত পরীক্ষা আসতে সময় আছে। অন্তত এখনও 4-5 মাস পরে লিখিত পরীক্ষা হবে, নেক্সট লিখিত পরীক্ষা। তারও বেশি সময় হতে পারে যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয় এবং মে মাসে আবার কি আছে, বার কাউন্সিলের নির্বাচন আছে। তাহলে লিখিত পরীক্ষা কিন্তু দেরি আছে, অন্তত 5-6 মাস দেরি হতে পারে, মিনিমাম 4 মাস দেরি হবে লিখিত পরীক্ষা হতে, নেক্সট লিখিত পরীক্ষা। তাহলে একবার যারা পরীক্ষা দিয়ে ফেল করেছেন তারা কিন্তু যথেষ্ট সময় পাবেন, তাদের বেশি চাপ নেওয়ার দরকার নাই। তাহলে আমি আবারও বলছি, রিভিউ করছেন, করে আপনি যদি পাস করেন ভাইবার জন্য ফর্ম ফিল আপের সুযোগ পাবেন, ভাইবা দিবেন। যারা পাস করলো তাদের সাথে ভাইবা দিবেন না, পরে আপনাদের ভাইবা নেবে সেটা ম্যাটার না, নিবে। কিন্তু যদি আপনি রিভিউ ফেল করেন, হয় এমসিকিউ পরীক্ষা দিবেন নেক্সট, না হলে নেক্সট রিটেন পরীক্ষা দিবেন,
প্রত্যেকটারই সুযোগ দিবে বাংলাদেশ বার কাউন্সিল। আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো সময় মতো? হ্যাঁ, যথেষ্ট সময় দেওয়া হবে, যুক্তিসঙ্গত টাইম দেওয়া হবে ফর্ম ফিল আপের, আপনাকে নিরাশ করবে না। তাহলে চলে গেল রিভিউ নিয়ে কথাবার্তা। তারপরে প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সবচেয়ে ভালো হয়। টেক্সট মেসেজ করবেন কি জানতে চাচ্ছেন, অথবা এই লাইভের কমেন্টে কমেন্ট করবেন কি জানতে চাচ্ছেন। এবং এই লাইভ চলাকালীন যদি কেউ প্রশ্ন করতে চান যে এই বিষয়ে স্যার একটু আলোচনা করেন, যেটা আমার আলোচনার টপিকে নাই, এজেন্ডাতে নাই, সেটা মেসেজ কমেন্ট করেন, আমি আপনাকে কি করে দিচ্ছি, সেটা নিয়েও আমি আলোচনা করছি। অথবা আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে। আমি যেহেতু লাইভ করছি, পাশাপাশি আমার কম্পিউটার স্ক্রিন আছে, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি কে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপে কে মেসেজ করছেন। অথবা আমি সব কিছু অর্গানাইজ ওয়েতে করার চেষ্টা করছি, যদিও আমার এটা প্রথম লাইভ। আচ্ছা, এরপরে দ্বিতীয় আলোচনা নেক্সট এমসিকিউ টেস্ট সম্পর্কে। যারা পরবর্তী এমসিকিউ পরীক্ষা দিবেন, প্রথমে কবে হতে পারে? একটু আগে বলেছি 29 নভেম্বর হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কবে হতে পারে? ডিসেম্বরের 26 বা 27 তারিখ, অথবা জানুয়ারি, অথবা ফেব্রুয়ারি। যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়, ফেব্রুয়ারিতে নাও হতে পারে, অথবা ফেব্রুয়ারির শুরুতে হতে পারে। এখন কমন সেন্সের কথা বলি, যারা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নেতৃবৃন্দ, তারাও কিন্তু কি বিভিন্ন দলের সাথে জড়িত, বিশেষ করে বিএনপির। তো বিএনপির যারা নেতা আছেন, বিশেষ করে আমি একজনের নাম উল্লেখ করব, যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার, তিনি বাংলাদেশ বার কাউন্সিলের একজন সদস্য, গর্বিত। তিনি আমাদের কিন্তু প্রথম দিকে অনেক ফেসবুক পোস্টের মাধ্যমে তথ্য দিয়েছেন, খুব নির্ভরযোগ্য তথ্য, এবং তিনি যা যা বলেছেন সেটাই কিন্তু হচ্ছে, খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা হচ্ছে। তো তিনি ইদানিং কিন্তু আর কি করছেন না, ফেসবুকে খুব একটা পোস্ট দিচ্ছে না বার কাউন্সিলের পরীক্ষা বিষয়ে। আমাদের শিক্ষানবিশ যারা আইনজীবী আছেন, তাদের নিয়ে কিন্তু তিনি আর খুব একটা পোস্ট দিচ্ছেন না। এখন তার ফেসবুক যে পোস্ট আপনি লক্ষ্য করলে দেখবেন, তিনি এলাকায় আছেন, তিনি এমপি ভোট করবেন, তিনি একজন বিএনপির পদপ্রার্থী, জাতীয় নির্বাচন করবেন, মেম্বার অফ পার্লামেন্ট বা এমপির ভোট করবেন। তো যেহেতু তিনি এমপি ভোট করবেন, তিনি এখন এলাকায় আছেন, তিনি মানুষের সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করছেন। এই কারণে বার কাউন্সিলে তিনি সময় দিতে পারছেন না। তাহলে এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? এটা দ্বারা বোঝাচ্ছি, যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, তাহলে প্রত্যেকে কিন্তু প্রচারণায় ব্যস্ত হয়ে যাবেন। তাহলে বার কাউন্সিলের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব হবে না, বা জানুয়ারির শেষে হয়তো বা নেবেন না, কারণ জানুয়ারির শেষেই কিন্তু প্রচারণা আরও তুমুল আকার ধারণ করবে। এবং বাংলাদেশের যে পরিস্থিতি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটাও এখনও কিন্তু আমরা শিওর না। নির্বাচন হবে কি হবে না সেটা আমরা কিন্তু রাজনৈতিক আলোচনা, সেই আলোচনায় আমি যেতে চাচ্ছি না। এরপরে যেটা আমি বলতে চাচ্ছি, তাহলে যদি জাতীয় নির্বাচনের পরে হয়, যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়, মার্চ এপ্রিলে চলে যেতে পারে, সর্বোচ্চ এপ্রিল মাসে এমসিকিউ পরীক্ষা চলে যেতে পারে। তাহলে এপ্রিলে যদি চলে যায়, আমাদের কাছে যথেষ্ট সময় আছে, আপনি প্রস্তুতি গ্রহণ করতে থাকেন এমসিকিউ এর। যারা ফর্ম ফিল আপ করেছেন, এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা ফর্ম ফিল আপ করলেন রেগুলার স্টুডেন্ট, এবং যারা করতে পারছেন না, ইন্টিমেশন দিয়েছেন মানে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু 6 মাস পূরণ হয়নি, 5 মাস বা 4 মাস বা 3 মাস পূরণ হয়েছে, আপনার আরও 1-2 মাস, 6 মাস পূরণ হতে শিক্ষানবিশকাল বাকি আছে, তাহলে আপনি পরীক্ষা দিতে পারছেন না। তাহলে আমার যেটা ধারণা, যদি পরীক্ষা পিছায়, তাহলে ফর্ম ফিল আপ যারা রেগুলার স্টুডেন্ট তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হবে, বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন বা যারা ল কলেজ থেকে রিসেন্টলি পাশ করেছেন, তারাও কিন্তু 2 মাস 3 মাস হয়ে গেছে রেজিস্ট্রেশনের। যারা রিসেন্টলি ল কলেজ থেকে পাশ করেছেন, আপনার সনদ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, দ্রুত সার্টিফিকেট পাওয়ার 2-1 দিনের মধ্যেই কি করা উচিত, ইন্টিমেশন বা রেজিস্ট্রেশন করে ফেলা উচিত। তাহলে হয়তোবা আপনি 1-2 দিনের জন্য আপনার পরীক্ষা মিস হয়ে যেতে পারে, এরকম আপনি অভাগা হবেন না। তার মানে খুব দ্রুত স্মার্ট ডিসিশন, ল সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, ইন্টিমেশন করতে হবে, ইন্টিমেশন বা অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। তাহলে আপনি 6 মাসের মধ্যে দ্রুত পরীক্ষা যদি হয় আপনি করতে পারবেন। তাহলে আমি আবারও বলছি, যারা রেগুলার স্টুডেন্ট, 5 মাস রেজিস্ট্রেশনের মেয়াদ হয়েছে কিন্তু এখনও কি করতে পারেননি, ফর্ম ফিল আপ করতে পারেননি বা করতে পারছেন না 6 মাস পূরণ না হওয়ার কারণে, আপনাদেরও সুযোগ আসতে পারে। তাহলে কি করতে হবে, এমসিকিউ এর প্রস্তুতি আপনাকে নিতে থাকতে হবে, পড়তে হবে। আর 1 মাসের কোর্স করে পাশ করা কিন্তু এখন খুব একটা সম্ভব না, আপনাকে ম্যারাথনের মতো দীর্ঘ সময় লেগে থাকতে হবে,
অনেকে আমার স্টুডেন্ট আছেন প্রথম চান্সে পাশ করেননি, দ্বিতীয় চান্সে পাশ করেছেন, দ্বিতীয় চান্সে পাশ করেননি, তৃতীয় চান্সে এমসিকিউ পাশ করেছেন, এরকম অনেক আছে। আমার সাথে লেগে থেকে পাশ করেছেন। আবার রিটেন এক চান্সে পাশ করেননি, সেকেন্ড চান্সে পাশ করেছেন, এরকমও আছেন। তাহলে আপনাকে লেগে থাকতে হবে এবং পড়াশোনাটা কনসিস্টেন্স হতে হবে। আপনাকে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়তে থাকতে হবে, রেগুলার। আপনি একদিন পড়লেন 10 ঘন্টা, পরের দিন আর পড়লেন না, তৃতীয় দিন আবার পড়তে গিয়ে মনে থাকছে না আগেরগুলো। তাহলে প্রতিদিন আপনি অল্প অল্প করে পড়েন। আপনি ব্যস্ত মানুষ, চাকরি করেন, কোর্টে নিয়মিত যান, সংসারের দায়িত্ব আছে, আপনি মহিলা মানুষ, আপনার বেবি আছে। তো সব কিছু মিলে আপনি যে প্রফেশনে থাকেন, আপনার বয়স যাই হোক না কেন, 40, 50, 60, আপনি অল্প অল্প করে প্রতিদিন পড়তে থাকেন। বাজারে যে কোনো একটা ভালো মানের গাইড সংগ্রহ করেন, অথবা আমার থেকে আমার নোটটা নেন। কোনো কোচিং সেন্টারে পড়তে পারেন, না পড়তেও পারেন। কোচিং কাদের করতে হয়? যারা নিয়মিত পড়তে পারেন না। একটা গাইডলাইন দরকার। আপনি বাসের একটা রোড আছে, বাস চালানোর জন্য রোড, হাইওয়ে চলাফেরা করা কিন্তু রিস্ক। হাইওয়েতে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং হাইওয়ে অনেক আঁকাবাঁকা হয়। তো হাইওয়েতে যাতায়াত করা কিন্তু সেফ না। আমি ঢাকায় গেলে অধিকাংশ সময় কি ট্রেনে যাই, সামর্থ্য হলে হয়তো বা বাই এয়ার বা প্লেনে যাতায়াত করব। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে যখন নিজে দায়িত্ব নেবেন বাসে রাস্তায় চলার মতন, আপনার সাকসেস রেট কম, বিপদ বেশি। আর যখন আপনি ট্রেনে যাতায়াত করবেন, ট্রেনে অ্যাক্সিডেন্টের ভয় কম, মানে আপনার সাকসেস রেট বেশি। এখন ট্রেনটা বলতে কি বোঝাচ্ছি? আপনি প্রতিদিন নিয়মিত আপনাকে পড়তে হবে, তাহলে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছে যাবেন। তার মানে আপনি এমসিকিউ পাস করবেন। কোনো কোচিং সেন্টারে ভর্তি হলে কি হবে? কোচিং সেন্টারের টিচারের কি আছে? একটা অভিজ্ঞতা আছে। আপনাকে সঠিক মেন্টরশিপের মাধ্যমে কোচিং করে আপনাকে প্রতিদিন পড়তে বাধ্য করবে। নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে, ক্লাস টেস্ট দিতে আপনি বাধ্য হবেন। এমসিকিউ অনেকে প্যানিক হয়ে কিন্তু ভুল করে আসে, ভুল বৃত্ত পূরণ করে। তাহলে মডেল টেস্ট দিয়ে আপনাকে ভুল বৃত্ত পূরণ অ্যাভয়েড করা শিখতে হবে। আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। শুধুমাত্র পরীক্ষা দিলেই হবে না, আপনাকে সঠিকভাবে পরীক্ষা দিতে হবে এবং সঠিকভাবে পরীক্ষা দেওয়া শিখতে হবে। তো তাহলে নিয়মিত পড়তে হবে। আপনি যদি কোচিং না করেন, বাসায় পড়েন, আমার নোট সংগ্রহ করতে পারেন, বাজারে যে কোনো গাইড সংগ্রহ করতে পারেন এবং নিজে পড়তে পারেন। নিজে পড়ার পরে কি করবেন? আপনাকে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দিয়ে নিজের মডেল টেস্ট নিজে আপনি চেক করতে পারেন এবং ধীরে ধীরে নিজের দুর্বল জায়গাগুলো ঠিক করে নিতে হবে। যদি আপনার কোনো বড় ভাই থাকে যিনি অ্যাডভোকেট বা আইন পড়েন বা বোঝেন, অথবা আপনাকে বলে দেওয়ার মতো, যেই জায়গায় আপনার প্রবলেম, আইনের ধারাগুলো খুবই জটিল হয় কিছু কিছু জায়গায়। তো এই বিধানগুলো আপনি যদি বুঝতে না পারেন, এই ধারে কি বোঝানো হচ্ছে, যেমন দ্য লিমিটেশন অ্যাক্ট সেকশন 26 ধারা 26 তামাদি আইনের, এখানে ইজমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তো ইজমেন্ট নিয়ে বেসিক কিছু কথাবার্তা আছে, 20 বছর, 60 বছর, 2 বছর। তো এখানেও কিন্তু কিছু জটিলতা আছে। অনেকেই বুঝতে পারেন না যে 20 বছরের সাথে 2 বছর যুক্ত করে কেন 22 বছর করা হলো না, এখানে কেন 20 বছর এবং 2 বছর আলাদা করা হলো। তো এগুলো কিন্তু আমারও কনফিউশন থাকতো। আমার এক বড় ভাই ছিলেন আমার ইউনিভার্সিটির, তার থেকে আমি এগুলো বুঝিয়ে নিয়েছিলাম। তো আপনার এই ধরনের বুঝিয়ে দেওয়ার যদি লোক থাকে, কোচিং সেন্টার লাগবে না। আর বুঝিয়ে দেওয়ার লোক না থাকলে কোচিং সেন্টারে ভর্তি হন। যেমন আমি আমার স্টুডেন্টকে কিন্তু নিয়মিত সময় দিই, রাত 2টা 3টা পর্যন্ত কিন্তু সময় দিই। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলে আমি জবাব দেওয়ার চেষ্টা করি, হয়তোবা অডিও কলে ব্যাক করে সাপোর্ট দিই এবং আপনাকে পড়তে বাধ্য করি নিয়মিত। ওই ট্রেন লাইনের মতো আপনি সাকসেসের গন্তব্যে পৌঁছে যাবেন। তাহলে যারা এমসিকিউ পরীক্ষা দিবেন, যারা প্রস্তুতি ভালো নিচ্ছেন, খুব জোরালোভাবে পড়ছেন, তারা কি পড়াশোনা কমিয়ে দিবেন, পরীক্ষা ডিলে হবে এই ভেবে? না, 29 নভেম্বর পরীক্ষা হবে, এইভাবেই আপনার প্রস্তুতি নেন। যদি পরীক্ষা পিছিয়ে যায়, আপনি রিভিশন করবেন, মডেল টেস্ট দিতে থাকবেন। ওকে, আচ্ছা, আমার এমসিকিউ ব্যাচের যে ফাউন্ডেশন ব্যাচ, এটার কোর্স চলমান আছে। প্রথম ব্যাচের ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কোর্স কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী বুধবার। আগামী বুধবারে 29 তারিখ রাত 9টায় ক্লাস আছে। আমার যারা ব্যাচে আছেন তারা তো জানেন, ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমি জানিয়ে দিয়েছি। এবং যারা নতুন এমসিকিউ ব্যাচে ভর্তি হতে চান, 2 দিনের মধ্যে ভর্তি হয়ে যান, তাহলে প্রথম থেকে আপনারা আমার ক্লাসে থাকতে পারবেন। এই মুহূর্তে রিভিশন, র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচ বা এক্সাম ব্যাচের কোনো সুযোগ নেই। তবে যদি আমি অফলাইনে কোচিং করতে পারি, তাহলে অনলাইন প্লাস অফলাইনে আমি এক্সাম ব্যাচের একটা ব্যবস্থা করব। কারণ আমি একা এক্সাম ব্যাচ এখন নিতে পারবো না। আমার যখন অফিস হবে, কোচিংয়ের অফিসের ক্লাসরুম হবে, ম্যান পাওয়ার বাড়বে,
তখন আমি অনলাইন এবং অফলাইনে শুধুমাত্র এক্সাম ব্যাচ চালু করতে পারি। এরপরে আমি আসবো হচ্ছে ভাইবা নিয়ে কথাবার্তা বলি। যারা রিটেন পাস করেছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ইনশাল্লাহ এবারে অ্যাডভোকেট হবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমি তো রিটেন পাস করে গেছি, তার মানে আমি 99% অ্যাডভোকেট হয়ে গেছি। ভাইভাতে ফেল করানোর হার কেমন, কতজন ভাইভাতে ফেল হয়? তো বিগত সালের রেজাল্টগুলো যদি আমরা দেখি তাহলে ভাইভাতে ফেলের হার খুবই কম। 300-400, সর্বোচ্চ 600 ফেল হতে পারে এবার, যেহেতু এবার সবচেয়ে বেশি সংখ্যক অ্যাডভোকেট রিটেন পরীক্ষায় পাশ, মানে শিক্ষানবিশ যারা রিটেন পরীক্ষায় পাশ করেছেন, এবং আশা করছি এবার কিন্তু অন্তত 7,500 তো অ্যাডভোকেট হবে। 8,000-এর মতো ভাইবা দিবে, কারণ আগের ভাইবা যারা ফেল করেছেন তারাও তো যুক্ত হবে আপনাদের সাথে। তারা ধরে নেই 8,000-এর মতো ভাইবা দিবেন, 7,500 এর কাছাকাছি এবার অ্যাডভোকেট হবেন আশা করছি। তো এই 7,000 যারা অ্যাডভোকেট হবেন এবং বাকি যারা 500-র মতো 600-র মতো ফেল করবেন, কেন ফেল করে অ্যাডভোকেট ভাইবা পরীক্ষায়, সেটা বিষয়ে এবার আলোচনা করি। তাহলে ভাইভাতে ফেল করার কারণগুলো বলি, সতর্ক করি, এগুলো করবেন না। এক হচ্ছে আপনাকে ড্রেস কোড ঠিক রাখতে হবে। যাদের নতুনভাবে ফর্মাল ড্রেস পরার মানে কেনার সামর্থ্য আছে, আমি বলবো তারা তৈরি করে ফেলেন। কালো কোট, সাদা শার্ট, কালো টাই, এবং এইখানে আমার কিছু টেক্সচার আছে, টেক্সচার রাখবেন একেবারে প্লেন কালো টাই। আপনি 100 টাকা দামের যে কম দামি টাই আছে সেটাই নেন, সমস্যা নেই, দামি টাই নিতে হবে না, প্লেন টাই নেন, আমি সেটাই নিয়েছিলাম। তাহলে প্লেন কালো টাই থাকবে এবং নিচে আপনি কি করতে পারেন, কালো প্যান্ট পরবেন, সেটাই সবচেয়ে সুন্দর দেখায়। এটা ছেলের জন্য প্রযোজ্য। এবং আপনার যে শু বা জুতা সেটাও কালো হতে হবে, তাহলে খুবই ভালো হবে। এবং আপনি গাউন পরবেন কিনা, আপনি অ্যাডভোকেট হওয়ার আগে গাউন পরার দরকার নেই, ভাইভাতে কিন্তু গাউন পরার দরকার নেই। আপনি অ্যাডভোকেট হওয়ার পরে গাউন পরার সুযোগ আসবে, অ্যাডভোকেট হওয়ার আগে গাউন পরার দরকার নেই। ভাইভা বোর্ডে আপনি জাস্ট আপনার যে ড্রেস কোড সেটাই ফলো করবেন। তো ড্রেস কোড সম্পর্কে আপনাদেরকে কিন্তু আমি কি করব, ড্রেস কোড সম্পর্কে আপনাদেরকে আমি শেখাবো। তো কিভাবে ড্রেস কোড আপনি মেনটেন করবেন, তো সেইটা আমি আপনাদেরকে আমার লাইভ ক্লাসে শিখিয়ে দেবো। যারা আমার লাইভ ক্লাসে যুক্ত হবেন তারা জানতে পারবেন। হ্যাঁ, তো ড্রেস কোড নিয়েও কিন্তু কোনো টেনশন থাকবে না আপনাদের, আমি ড্রেস কোড বুঝিয়ে দেব। ঠিক আছে? তো এরপরে কিছু কমেন্ট আমি পড়ি। আল্লাহ আপনার সহায়ক বললেন রেজানুল ইসলাম, ধন্যবাদ ভাই। হাসানুর রহমান বলছেন, স্যার আমি শুধু ড্রাফটিং ক্লাস অনলাইন করতে চাই, আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সেটা চেষ্টা করব সুযোগ দেওয়ার, সেক্ষেত্রে ফি কিছু ডিসকাউন্ট করে দিব। তারপরে স্যার সাহেব বাজার এর আশেপাশে কোচিং সেন্টার দেন, আমার সেটাই পরিকল্পনা আছে যে সাহেব বাজারের আশেপাশে দিব, ল কলেজ আছে এবং সাহেব বাজার 0 পয়েন্টের আশেপাশে হলেই ভালো হয়। জলিল বিশ্বাস পয়েন্ট আছে, এছাড়াও বড় মসজিদের আশেপাশে আছে। আবার লিখিত ব্যাচ শুরুর বিষয়ে বলবেন একজন বলেছেন, আরিফুর রহমান আরিফ ভাই। হ্যাঁ ধন্যবাদ ভাই, আমি অলরেডি আমার যে যে এজেন্ডা সেখানে আমি রেখেছি যে আমি বলবো, সেটা একটু ধৈর্য ধরে লাইভটা থাকেন, আমি সেটা আলোচনা করব। আচ্ছা, তো এরপরে আমি কমেন্ট আরও কয়েকটি পড়বো, পড়ার পরে আবার আলোচনায় যাব যে কেন আপনি ভাইভা পাস করবেন এবং কেনই বা ফেল করবেন। আমি কমেন্টে কিছু রিয়াকশন দিয়ে দিই সবাইকে। ইউসুফ আলী বলেছেন, ভাইভাতে কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখনই আসছে এই বিষয়ে। আমি এই মুহূর্তে যেটা বলবো, আগের যে ভাইবার যে নোটিশ, সেই নোটিশে কিন্তু আছে যে কি কি নিয়ে যেতে হবে, তো সেটা আমি বলবো। এবং ভাইভাতে যাওয়ার আগে আপনাকে আরও কিছু কাজ আছে। আপনি এমসিকিউ পরীক্ষা দিলেন, ফর্ম ফিল আপ করলেন, কোনো হার্ড কপি কিন্তু আপনাকে দিতে হয়নি বার কাউন্সিলে। তারপরে লিখিত পরীক্ষা দিলেন অনলাইনে, ফর্ম ফিল আপ করলেন, সেখানেও কোনো আপনাকে হার্ড কপি বাংলাদেশ বার কাউন্সিলে সেন্ড করতে হয়নি। কিন্তু আপনাকে ভাইভা পরীক্ষার আগে কি করতে হবে, আপনাকে হার্ড কপি সেন্ড করতে হবে। তাহলে কি কি কাগজপত্র থাকবে সেটা বিষয়ে অবশ্যই ডেফিনেটলি আমি আলোচনা করব। আচ্ছা, হাদিকুল ইসলাম স্বপন ভাই বলছেন, প্রথম লাইভ হলেও খুবই চমৎকার লাইভ হচ্ছে, ধন্যবাদ স্বপন ভাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আস্থা রাখবেন, কারণ আল্লাহ যাকে যখন যে ফল দিবেন সেটা মেনে নিতে হবে, হতাশ হবেন না কেউ। যারা পাশ করেছেন তারা তাদের
ফল ভোগ করছেন, এবং যারা খুব ভালো পরীক্ষা দিয়েও পাশ করেনি তারা রিভিউ করেন। আশা করি তাদের জন্য আমার দোয়া থাকলো, রিভিউ পাশ করবেন। সুবর্ণ মল্লিক, আপু কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি প্রশ্ন করেছেন স্যার কেমন আছেন? খুবই ভালো আছি। আহ, আপনার জন্য দোয়া, আপনি আপনার কাজ করে যেতে থাকেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি জানি। তারপরে রকিং বয় কবির ভাই বলছেন আঙ্কেল সুন্দর লাগছে, ধন্যবাদ আঙ্কেল। আপনাকে সম্ভব হলে লাইভটি শেয়ার করে দিবেন যেন বেশি সংখ্যক আরও ভিউয়ার যুক্ত হয় লাইভে। আমার জীবনের প্রথম লাইভ করছি আমার নিজের ফেসবুক প্রোফাইল থেকে। কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। আচ্ছা, আসছিলাম যে ড্রেস কোড বিষয়ে আমি বললাম। পুরুষদের ক্ষেত্রে আবার বলছি, কালো কোট, সাদা শার্ট, কালো টাই, কোনো টেক্সচার থাকবে না এরকম, একেবারে প্লেন কালো। এবং আপনার ফেসে কোনো মাস্ক থাকবে না, ফেসটা কি থাকবে এরকম। আমি হেডফোন পরে আছি, হেডফোন খুলে দিলে যে অবস্থা থাকবে সেরকম। এবং যারা বয়স্ক দাড়ি গোঁফ আছে তারা সেটাকে পরিপাটি অবস্থায় করে যাবেন। আর সম্ভব হলে যাদের আসলে দাড়ি গোঁফ রাখেননি তারা ক্লিন শেভ করবেন। আমি যেমন ক্লিন শেভ করে লাইভ করছি, এই ধরনের ক্লিন শেভ করবেন। বিশেষ করে যাদের গোঁফ রাখেন বা দাড়ি আছে তাদেরকে একটু বয়স্ক দেখায়। তাদেরকে কিন্তু প্রশ্ন করে একটা, যে আপনি কেন দেরিতে, বয়স জিজ্ঞাসা করে, বা তাদের তো কাছে কি আছে, ডেটাবেজ আছে আপনার, বা মানে জন্ম তারিখ আছে তাদের কাছে। আপনার যদি বয়স 40-এর উপরে হয়, বিশেষ করে 50-এর উপরে হলে, 50-এর কাছাকাছি হলে কিন্তু আপনাকে এই প্রশ্ন করবে যে কেন পরে, এত পরে এই পেশে আসছেন। তো কেন পরে এই পেশে আসছেন, এটার উত্তর হচ্ছে আপনাকে খুব সঠিকভাবে বলতে হবে। আপনার এই যে অ্যাডভোকেট হওয়ার জন্য আপনার যে প্যাশন সেটা আপনাকে প্রকাশ করতে হবে। যদি এই প্যাশন আপনি প্রকাশ করতে না পারেন তাহলে কিন্তু ফেল করায়। আমার বারের একজন বড় ভাই ছিলেন, তিনি 3বার ভাইবা দিয়ে পাশ করেছেন। তার বয়স 52-53 মতন, তার গোপ আছে, দাড়ি ছিল না, ক্লিন শেভ করে যেতেন। কিন্তু তিনি ভাইভাতে প্রথম যে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সেখানে তিনি এমন একটা উত্তর করেছেন যেটার কারণে তাকে আরও অনেক প্রশ্ন করে তাকে বিব্রত করেছে, বিভ্রান্তি করেছেন পরীক্ষার যে বোর্ডে যারা ছিলেন স্যারেরা তারা। এবং তাকে প্রথম ভাইবার সময় বলেছে আপনাকে আবার আসতে হবে, তার মানে তাকে ফেল করে দিয়েছে। ভাইবা আপনি পরীক্ষা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনাকে কি লিখে, পি লিখে, এফ লিখে, পাস ফেল সঙ্গে সঙ্গে লিখে। অত তদবির করে কোনো লাভ হবে না। ভাইবার হল থেকে আপনি বের হয়ে এসে যদি কাউকে বলেন তদবিরের জন্য, কোনো সুযোগ নেই। কারণ আপনার ভাইবার পরীক্ষার ওই সিটে বসা অবস্থাতেই আপনার পাস ফেল হয়ে যায়। আমি যেটা লক্ষ্য করেছি আমার ভাইবার সময়, পিএফ এরকম লিখে, এবং অনেকেই এই মন্তব্য করতে শুনেছি। এবং যার কথা বলছিলাম যে তাকে 3য় বার ভাইবা অ্যাটেন্ড করে পাশ করতে হয়েছে, তিনি বর্তমানে অ্যাডভোকেট, তিনি প্র্যাকটিস করছেন, বড় ভাই। যদিও আমার বয়সে বড়, কিন্তু তিনি লাইসেন্সের দিক দিয়ে আমার সিনিয়র না, আমার জুনিয়র, কিন্তু বড় ভাই আমি বলছি সম্মান দিয়ে। আচ্ছা, তো ধন্যবাদ যারা শেয়ার করছেন। আবারও অনেক সুন্দর লাগছে কথাগুলো, পথারা পথিক, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, পুরুষদের ড্রেস কোড সম্পর্কে আমি তো পোস্টের মাধ্যমে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। আপনারা এবার, আমার নোটেও কিন্তু উল্লেখ আছে পুরুষদের ড্রেস কোড কী, যেটা আমি বললাম। এবার নারীদের ড্রেস কোডের কথা বলি। নারীরাও আমি একই ড্রেস কোডের কথা যেটা বললাম, মানে এখানে নারী পুরুষ ডিসক্রিমিনেশন নাই, কোনো বৈষম্য নাই। বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যের জন্য একটা কি হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, জুলাই বিপ্লব। তো আমরা চাই না বৈষম্য। যদি সম্ভব হয়, অনেকে আছেন পুরুষ যারা অ্যাডভোকেট, ঠিক সেম ড্রেস, প্যান্ট শার্ট কোট টাই পরেন এবং শু পরেন, এবং লেডি শু না, পুরুষের মতোই শু। তার মানে তিনি নারী এবং পুরুষ পার্থক্য করেন না, সেটাও করতে পারেন। নারীদের জন্য পুরুষের সেম যে ড্রেস কোড ফলো করতে পারেন, নো প্রবলেম। কিন্তু আপনি যদি নারী সুলভ ড্রেস পরেন, যেমন শাড়ি পরতে পারেন অথবা সালোয়ার কামিজও পরতে পারেন, নো প্রবলেম। আপনি শাড়ি পরেন বা সালোয়ার কামিজ পরেন, তার উপরে কালো কোট পরা মাস্ট, টাই দরকার নাই। আপনি শাড়ি পরছেন, সাদা শাড়ি পরবেন, আপনি সাদা ব্লাউজ পরতে পারেন, কালো ব্লাউজও পরতে পারেন, কিন্তু রঙিন ব্লাউজ পরবেন না, সাদা অথবা কালো ব্লাউজ পরবেন। এবং যদি আপনি সালোয়ার পরেন, সাদা সালোয়ার, এবং ওড়নাটাও যেন কালারফুল না হয়, সাদা বা কালো ওড়না পরবেন। এবং মাস্ট আপনার কি থাকতে হবে, এই কালো কোট থাকতে হবে, নারী পুরুষ উভয়ের কালো কোট থাকতে হবে। এবং আপনার যে
নিচের অংশ সেটা কালো বা সাদা হলেই ভালো হয়, এবং আপনার শুটা লেডি শু হতে পারে অথবা আপনি পুরুষদের শু পরতে পারেন। এই বিষয়ে আমার নোটে বিস্তারিত থাকবে এবং এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও থাকবে আমার ইউটিউব এবং ফেসবুকে। আমি এখন নিয়মিত ফেসবুক লাইভ এবং ছোট ছোট আমি শর্টস তৈরি করার পরিকল্পনা করছি, একটু ফেসবুক নিয়ে রিসার্চ করে আপনাদের নিয়মিত শর্টস দিব, ইউটিউবে শর্টস দিব, রিলস দিব। আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম সম্পর্কে অনেকেই জানেন না। আমার ইউটিউবের যে চ্যানেল, সেখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, অ্যাডভোকেট শহীদুল বলে আমার ইনস্টাগ্রাম আছে, সেটার সাথে আমি পরিচয় করে দিব। তো আপনারা পাশে থাকলে এবং আমার ম্যান পাওয়ার আমার সাথে যুক্ত হলে, আমার স্টাফ বাড়লে আমি এগুলো নিয়মিত করব। আচ্ছা, আলামিন কমেন্ট করেছেন, ইওর attire and presentation are very smart and impressive. Thank you so much আপনার ফর ইওর কমেন্ট। এবং নিয়মিত লাইভে আসলে আশা করি আপনারা যুক্ত হবেন। প্লিজ ফলো মি অ্যান্ড সাপোর্ট মি অ্যাজ ইউ ক্যান, যেভাবে আপনি পারেন। তৃষ্ণা মিথ্যা বলেছেন যে খুলনাতেও এভাবেই হয় স্যার, সম্ভবত ড্রাফটিং বিষয়ে উনি বলছিলেন। তারপর শারমিন আক্তার লিসা কমেন্ট করেছেন, ভেরি নাইস স্যার, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। তারপরে নাসরিন কনা আমার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম স্যার বলেছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা এমসিকিউ ব্যাচের স্টুডেন্ট লাইভটি দেখছেন তাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি একটি কথা বলতে চাই যে আপনাদের ক্লাস এক সপ্তাহ আমি অফ রেখেছি। কী কারণে? কারণ এই যে লাইভ, তারপরে যারা ভাইবা দিবেন তাদের জন্য একটু আপনাদের এক সপ্তাহ ক্লাস অফ আছে। আপনাদের বুধবার থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে। যারা প্রথম ব্যাচের স্টুডেন্ট তারাও কিন্তু দ্বিতীয় ব্যাচে ক্লাস করার সুযোগ পাবেন, এর জন্য কিন্তু বাড়তি ফি দেওয়া দরকার নেই। একটি সুন্দর সিস্টেম আমি করেছি, যারা আমার প্রথম ব্যাচে আগে যুক্ত হন তারা অটোমেটিক দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচে ক্লাস করার সুযোগ পান, অর্থাৎ ব্যাচ ওয়ানের স্টুডেন্ট ব্যাচ টুয়ে অটোমেটিক সুযোগ পান, বাড়তি কোনো ফি দিতে হয় না। এবং আমার র্যাপিড রিভিশন এবং মডেল টেস্ট ব্যাচ অ্যাডমিশন শুরু হবে। বার কাউন্সিলের পরীক্ষা এমসিকিউ আদৌ 29 নভেম্বর হচ্ছে কি না তার উপর ডিপেন্ড করে। সাধারণত আমি 1 মাস বা 1.5 মাস আগে সেই ব্যাচটা চালু করি। যদি পরীক্ষা ডিলে হয় তাহলে আমি সাধারণত 1.5 মাস আগে অ্যাডমিশন শুরু করব এবং 5 সপ্তাহের মতো র্যাপিড রিভিশন এবং মডেল টেস্ট ব্যাচ চলবে এবং সেই নোটটাও আমার দেওয়া হবে। যদি 29 নভেম্বর এমসিকিউ পরীক্ষা হয় কোনোভাবে, তাহলে নভেম্বরের 5 তারিখের মধ্যে ফাইনাল টাস্ক নোট দেওয়া হবে এবং র্যাপিড রিভিশন এবং মডেল টেস্ট ব্যাচ শুরু হয়ে যাবে। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, কমেন্টের আমি বিষয়গুলো আবার পরে দেখছি, আমি মূল আলোচনায় আসি। এরপরে ভাইবার ড্রেস কোড, যেহেতু আমি আগে কেন বললাম, কারণ আপনাকে ড্রেসটা তৈরি করতে দিতে হবে, তাহলে প্রপার মেজারমেন্টের মাধ্যমে আপনার ড্রেসটা আসবে একটা ভালো টেলার্সে। আপনার বাজেট অনুসারে করবেন, খুব হাই বাজেট করবেন তা না, যেহেতু আপনি অ্যাডভোকেট হওয়ার পরে নিজে যখন ইনকাম করবেন তখন আপনি খুব ভালো টেলার্সে আপনি কি করতে পারেন, এক বা একাধিক ফর্মাল কমপ্লিট ড্রেস করে নিতে পারেন। এবং গাউনের বিষয়ে বলি, যারা আমার ভাইবা ব্যাচের অ্যাডমিশন নেন, আমার প্রতিটা ভাইবা ব্যাচে যারা অ্যাডভোকেট হন তাদেরকে আমি চেষ্টা করি গাউন উপহার দেওয়ার। বিশেষ করে 2022 সালে যারা অ্যাডভোকেট হয়েছেন, যারা রিটেন ব্যাচ এবং ভাইবা ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তাদের প্রত্যেককেই 2022 সালের প্রতি স্টুডেন্টকেই আমি গাউন উপহার দিয়েছিলাম। তো এবারও যারা রিটেন ব্যাচে ভর্তি হবেন তাদের গাউন পাওয়ার সুযোগ আছে। কিভাবে গাউন পাবেন এই বিষয়ে আমি ভাইবা অ্যাডমিশনের নিয়ম, অ্যাডমিশন ফি কত এবং কবে থেকে ক্লাস শুরু হবে সব কিছু আমি বলে দিব। আগামীকাল থেকেই, অর্থাৎ মঙ্গলবার মানে 28 অক্টোবর থেকে ভাইবার ক্লাস শুরু হবে রাত 9টা থেকে। কী বারে ক্লাস হবে ডিটেলস আমি রাত্রে জানিয়ে দেব। এবং গাউন কিভাবে পেতে পারেন, গাউন পাওয়ার সুযোগ আপনাদের তৈরি হবে। আমি আপনাদের মেন্টর, আমি আপনাদের শিক্ষক হিসেবে আমার দোয়া থাকবে, আমার পক্ষ থেকে গাউন উপহার পাবেন যারা ভাইভাতে ভর্তি হবেন আমার কাছে। মেহেদি হাসান বিপুল কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আমার ভাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমার ভাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ফ্যান চলছে না, কিছুটা ঘেমে যাচ্ছি, যদিও হালকা হালকা শীত পড়েছে, তারপরেও আমি ফ্যান কেন রাখিনি, কারণ যেন লাইভে অডিওটা একটু ভালো আসে। তো ভাইবার নেক্সট খুব দ্রুতই, হয়তোবা 28 বা 29 তারিখেই ভাইবার ফর্ম ফিল আপের কী চলে আসবে, নোটিশ চলে আসবে। তাহলে ফর্ম ফিল আপের নোটিশের ডিটেলস আছে,
আপনার যে ইন্টিমেশনের সময় কি করেছিলেন, 10টা মামলা তালিকা দিয়েছিলেন, 5টা সিভিল 5টা ক্রিমিনাল, সেগুলোর কি করতে হবে, সেই তালিকা সহ হার্ড কপি ফর্ম ফিল আপের অনলাইনে ফর্ম ফিল আপ হবে আবার ভাইবার জন্য, এবং এই ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেন্ট কপি আপনাকে কি করতে হবে, কোথায় পাঠাতে হবে, বাংলাদেশ বার কাউন্সিল বরাবর মানে আপনি কুরিয়ারের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি দিয়ে জমা আসতে পারেন, জমা দিতে পারেন। এটা দিতে হবে কিভাবে, সেটা নোটিশে চলে আসবে এবং 2-1 দিন অপেক্ষা করেন, পাবেন। তবে আপনার যে সার্টিফিকেট, আবারও বলে রাখি, ভাইবা দেওয়ার জন্য আপনার সার্টিফিকেট, এসএসসির সার্টিফিকেট, এইচএসসির সার্টিফিকেট, এবং আপনি যদি অন্য সাবজেক্টে অনার্স করে থাকেন বা মাস্টার্স করে থাকেন বা ডিগ্রি করে থাকেন, সেই সাবজেক্টের কি লাগবে, ওই সংশ্লিষ্ট ডিগ্রির সার্টিফিকেট, এবং আপনি এলএলবি 2 ইয়ার্স করেছেন না এলএলবি অনার্স করেছেন, সেটার সার্টিফিকেট লাগবে। শুধু সার্টিফিকেট না, এটার সাথে নম্বরপত্রও মেবি লাগবে, সেটা নোটিশ থাকলে আমরা দেখব। তাহলে আপনাদের কি করতে হবে, যদি কোনো প্রতিষ্ঠানে আপনার এই মূল সার্টিফিকেট, এসএসসি এইচএসসি ডিগ্রি অন্য সাবজেক্টের, অথবা এলএলবি অনার্স, অথবা ডিগ্রির সাথে এলএলবি পাস করছে, যে আপনার এই যে সার্টিফিকেট, এসএসসির নিচের দরকার নেই, এসএসসি থেকে উপরেরগুলো সবগুলোই কি লাগবে, আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট, মানে যেটা ট্রান্সক্রিপ্ট বলে, বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র বা মার্কশিট, সেই কাগজপত্র মূলগুলো সংগ্রহ রাখতে হবে, কারণ ভাইবার সময় আপনাকে সরাসরি সেগুলো দেখাতে হবে। ভাইবার সময় নিয়ে যেতে হবে কি কি, আপনার সরাসরিরে যেতে হবে, আপনার প্রপার ওয়েল শুটেড অ্যান্ড বুটেড অবস্থায় যেতে হবে, প্রপার ফর্মাল ড্রেসে, ক্লিন ফেসে, ঘাবড়ানো যাবে না, খুবই কনফিডেন্ট হইতে যেতে হবে, সেগুলো বিষয়ে অবশ্যই আমি শেখাবো। এবং কিছু ম্যানার আছে, প্রবেশ করে সালাম দেওয়ার, আবার আপনাকে বাউ করতে হবে কুর্নিশ করার মতন, মাথা হেলে কিভাবে সঠিকভাবে বাউ করতে হয় সেটা শেখাবো, আর কিভাবে সম্মান জানাতে হয় সেটা শেখাবো আপনাদেরকে। এবং বের হওয়ার সময় কিভাবে আপনি আসবেন, আপনি দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকাবেন না, সেখানে কিভাবে কোর্টে প্রবেশ করে বাউ করতে হয়, কোর্ট থেকে আসার পথে বাউ করতে হয়, মানে আলোচনা শুরু করার আগে, যেমন আমরা কোর্টে হিয়ারিংয়ের সময় মে ইট প্লিজ ইওর অনার বা ইওর এক্সেলেন্সি, এভাবে আমরা কথা শুরু করি। তো কিভাবে উত্তর করবেন, প্রশ্ন করা হচ্ছে ভাইভাতে, স্যার 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 করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলবেন কিনা, বা ইওর অনার বলতে হবে কিনা, এগুলো সম্পর্কে আমি আমার কোর্সে খুব সুন্দরভাবে শেখাবো, যেন ভুল ভ্রান্তি না হয়। আমি এমসিকিউ রিটেন ভাইভা এক্সান্সে পাশ করেছি, আমার কোনো সমস্যা হয়নি। আশা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে ট্রেন করাবো, এবং আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে অথবা যে কোনো ওয়েতে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কি নিব, ভাইবা নিব, যে মক ভাইবা বলে, বা একটা ডামি ভাইবা নিব। আপনাদেরকে মক ভাইবা বললে খুব সুন্দর শোনায়, এক বা একাধিক, অন্তত কারো একটা ভাইবা লাগবে, অথবা কারো 2টা ভাইবা লাগবে। যদি প্রথম ভাইবাতে ভুল করেন, আমি সেকেন্ড ভাইবার সুযোগ দিব। এখন প্রশ্ন হতে পারে, যদি 8 বা 10 তারিখের মধ্যে শুরু হয়ে যায় ভাইবা, তাহলে আপনার ভাইবার ডাক কখন আসতে পারে? আপনি লক্ষ্য করেন যে আপনার রোল নম্বর প্রথম থেকে কিনা, 12 পেজের রেজাল্ট, প্রথম পেজ বা দ্বিতীয় পেজে যদি আপনার রোল নম্বর থাকে, প্রথম দিনে আপনার ডাক আসতে পারে। তৃতীয় চতুর্থ পেজে যাদের রোল নম্বর আছে, তাদের তৃতীয় বা চতুর্থ দিন, মানে প্রথম 4 পেজ সম্ভবত 1 সপ্তাহ লাগবে সময়। এবং শুক্র শনিবারেও কিন্তু কি হয়, ভাইবা হয়, মানে সপ্তাহে 7 দিনই ভাইবা হয়। শুক্র শনিবার সকালেও হয়, বিকেলেও হয়, আর রবি থেকে বৃহস্পতিবার কিন্তু বিকেলে হয়, কারণ সকালে কোর্ট থাকে তাই। তো হয়তোবা সর্বোচ্চ সংখ্যক রাত 8টা-9টা পর্যন্ত কিন্তু ভাইবা হয় 7 দিনই। তো হয়তোবা খুব দ্রুত 5 বা 4, 5 বা 6, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে হয়তোবা ভাইবা শেষ করে দিবে, অথবা একটা চাপ সৃষ্টি হবে, রাত্রেও ভাইবা হতে পারে। এখন ভাইবার কতদিন আগে ঢাকায় যাবেন, আমি 2 দিন আগে গিয়েছিলাম, এগুলো বিষয়ে ডিটেলে আলোচনা হবে, আলাদা ভিডিও আসবে। আমি আপনাদেরকে যেটা এখন বলছি, ড্রেস নিয়ে কনসার্ন হন, ড্রেস সংগ্রহে রাখেন, পরিষ্কার রাখেন, নতুন হলে ভালো হয়, যদি সামর্থ্য থাকে তৈরি করতে দিলে আরও ভালো হয়, অথবা রেডিমেডও কিনতে পারেন, নো প্রবলেম। পুরাতন পরেও যেতে পারবেন, পরিষ্কার হলে যথেষ্ট। তারপরে কি হবে, আপনি হেয়ার কাট সম্পর্কে, ভাইবার 1-2 দিন আগে হেয়ার কাট করতে হবে, সর্বোচ্চ 1 সপ্তাহ আগে হেয়ার কাট করতে হবে, এবং ক্লিন শেভ, যারা ক্লিন শেভ করে যাবেন পুরুষ মানুষ, তা আমি যেমন ভাইবা আমার হয় যেদিন, সেদিন সকালেও কিন্তু ক্লিন শেভ করে গেছি,
কারণ আপনি একদিন আগে শেভ করে যাবেন তাও হবে না। আপনার বিকেলে ভাইবা সকালে শেভ করবেন না, বিকেলে ভাইবাতে যাওয়ার 2 ঘন্টা আগে শেভ করে যাবেন, যেন একেবারে ক্লিন দেখায়। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো যে ফর্ম ফিল আপের নোটিশ আসুক ভাইবার, আরও বিস্তারিত এই বিষয়ে আমি আলোচনা করব, ইউটিউব ভিডিও দেব, লাইভও করতে পারি আপনারা যদি চান। মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন যে যারা এমসিকিউ পাস করেছেন ইতিপূর্বে তারা যেন এইবার থেকে রিটেন পরীক্ষা দিতে পারে এবং ফর্ম ফিল আপ যেন 300 টাকা করার জোর দাবি জানাচ্ছে। আচ্ছা, এটা একটা আন্দোলনের বিষয়, যেমন রিভিউয়ের জন্য জোরালো আন্দোলন আসলো, তো এটা আপনারা করতে পারেন যারা নেক্সট এমসিকিউ দিবেন। যদি এমসিকিউর পরীক্ষার পেশ হয় তাহলে এই আন্দোলন করতে পারেন, তবে এবার করে লাভ হবে না। কি কারণে? কারণ এবার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, অনেকেই কিন্তু 4000 প্লাস, 4000 মেবি 20 টাকা বা 40 টাকা, 4040 টাকা ফি দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলছেন। তো তারা যেহেতু করে ফেলছেন তো রিফান্ড তো মেবি করবে না, তো এবার আন্দোলন করে লাভ হবে না। আপনারা নেক্সট রিটেন যে পরীক্ষা হবে এমসিকিউর পরে, তখন আপনারা আন্দোলন করতে পারেন, তবে শান্তিপূর্ণ আন্দোলন, যৌক্তিক আন্দোলন করবেন। রিটেন পরীক্ষা বাতিল দিতে হবে, তারপরে এই ধরনের যুক্ত মানে আপনি স্পেসিফিক আন্দোলন করেন, একের মধ্যে সব, আপনি রিটার্ন বাতিলও চাচ্ছেন, এমসিকিউ বাতিল চাচ্ছেন, সরাসরি লাইসেন্স চাচ্ছেন, এই ধরনের কিছু ভুল আন্দোলনের কারণে কিন্তু ইতিপূর্বে কোনো আন্দোলনই সফল হয়নি। আন্দোলন বিষয়ে পরামর্শ চাইলে আমি কিন্তু পরামর্শ দিব, আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপে যুক্ত হলে আমি আন্দোলন বিষয়ে পরামর্শ দিব, কিন্তু আমি আন্দোলনে যেহেতু রাজশাহীতে আছি, আন্দোলনে হয়তো বা সরাসরি যুক্ত হতে পারবো না। আমাকে কাপুরুষ ভাবার কিছু নেই, আমি আন্দোলন করার মূল যে চালিকা শক্তি সেগুলোর কিছু গভীরের গোপন কাজ করে দেব। এবং যদি আপনি যৌক্তিক আন্দোলন করেন 1 বা 2 দিন আমি ঢাকা সরাসরি থেকেও আপনাদের আন্দোলনে যুক্ত হতে পারি। আমার ভয়ের কিছু নেই, কারণ আমি অন্য কোনো কিছু করব না, আমি অ্যাডভোকেট, যৌক্তিকভাবে লিগ্যালভাবে আমি আন্দোলন করব যদি আপনারা আন্দোলন করতে চান। তবে অযৌক্তিক কেউ যদি আন্দোলন করেন তাহলে আমি আন্দোলনে নাই আপনাদের সাথে। আচ্ছা, এই মুহূর্তে আন্দোলনে যাওয়ার দরকার নেই, কারণ এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি আপনাদের নিতে হবে, আন্দোলনে গিয়ে পরীক্ষার প্রস্তুতি খারাপ করবেন না। আচ্ছা, এরপরে আমি যেটা বলছি যে ভাইবার ফর্ম ফিল আপ আসুক, আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে 10টি যে ফর্ম ফিল আপের সময় মামলার কপি মানে জাস্ট লিস্ট দিয়েছিলেন, 5টা সিভিল 5টা ক্রিমিনাল, এই 5টা সিভিল 5টা ক্রিমিনাল আপনারা কি করবেন? আপনার সিনিয়রের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মামলার, কারণ আপনার কি লাগবে? একটা কেস ডায়েরি লাগবে, পিউপিলেজ ডায়েরি লাগবে, সেই ডায়েরিতে আপনাকে নোট নিতে হবে। আমার যারা ভাইবা ব্যাচে ভর্তি হবেন তাদেরকে আমি শেখাবো কীভাবে ডায়েরি লিখতে হয়, অথবা যারা ভর্তিও হবে না তাদেরকেও কিন্তু আমি ডায়েরি লেখা শিখাবো। এবং আমার ডায়েরির যে স্যাম্পল সেটাও আমি আমার যে ভাইবা নোট সেখানে কিছু পেজ তুলে দিয়ে দেব। এবং যারা ভর্তি হবেন ভাইবা ব্যাচে তাদেরকে আমার পুরো ডায়েরির পিডিএফ কপি গ্রুপে শেয়ার করে দিব, তাহলে দেখতে পাবেন কিভাবে লিখতে হয়। মূলত 2টা পার্ট থাকে ডায়েরির। কি 2টা পার্ট? একটা হচ্ছে মামলার সংক্ষিপ্ত বর্ণনা এবং দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন তারিখে কি কি স্টেপ হয়েছে এবং মামলার অগ্রগতি কী, এগুলোই খুবই সংক্ষিপ্ত হইতে লিখতে হয়। যারা আপনার সিনিয়র অ্যাডভোকেট যারা হয়েছেন, যেমন আমি অ্যাডভোকেট, আমার কেস ডায়েরি আছে, তো আমার ডায়েরিতে আমি কিভাবে প্রতিদিনের মামলার আপডেট লিখি, ফরওয়ার্ড করি, তো কজ লিস্ট থেকে ডেট নিয়ে আসি, তো সেটার সাথে আপনার যে পিপিএলএস ডায়েরি সেটা কিন্তু বেশ কিছু অমিল আছে। যেমন অ্যাডভোকেটরা আমরা যারা ডায়েরি ব্যবহার করি, এই ডায়েরিতে কিন্তু তারিখ দেওয়া থাকে, কিন্তু আপনি তারিখ দেওয়া ডায়েরি কিনবেন না, আপনাকে কি কিনতে হবে? নোটবুক কিনতে হবে। নোটবুকের সাইজ কি হবে, কি রঙের নোটবুক কিনবেন, এগুলোও আমি আপনাদেরকে ডিটেলে শিখিয়ে দেব আমার ব্যাচে যারা ভর্তি হবেন। আমার কোর্স ফি আমি রেখেছি মাত্র 1250 টাকা, 1000 টাকা কোর্স ফি, এবং নোটের প্রাইস হচ্ছে 250 টাকা কুরিয়ার চার্জ সহ। শুধু নোট নেওয়ারও সুযোগ আছে, 250 টাকা কুরিয়ার চার্জ সহ। আর যারা ভর্তি হবেন 250 টাকা এবং 1000 টাকা 1250 টাকা। কিভাবে অ্যাডমিশন নেবেন সেটা আমি ডিটেলস একটা ভিডিও দিয়ে দেবো, আপডেট দিয়ে দেবো ফেসবুকেও, আমার ইউটিউবেও এবং আমার ইনস্টাগ্রামেও। তো এটা বিষয়ে আমি পরে আসছি। তো আপনাদের ডায়েরি সংগ্রহ করতে হবে, ডায়েরি লিখতে হবে। তো ডায়েরি লেখার জন্য কেমন সময় লাগে? আমার লেগেছিল 2 দিন। আমি সিভিলের 5টা মামলা লিখলাম একদিনে, ক্রিমিনালের 5টা মামলা লিখলাম একদিনে, তাহলে আপনার 2 দিনে লেখা হয়ে যাবে। কিন্তু আপনার সমস্যা হবে কোথায়? আপনি কি লিখবেন? আপনার মামলাগুলো আপনার সংগ্রহে আছে কিনা। যেমন আমি যখন ফর্ম ফিল আপ করি বা যখন
পাঁচটা 10টা মামলার আমি যখন পাঠিয়ে দিলাম ওই সময় কিন্তু আমার এই মামলাগুলোর কপি রেখেছি। এবং অনেকেই যারা গায়েবী মামলা বা ফেক মামলা দিয়েছেন, আমি বলছি না কেউ ফেক মামলা দিয়েছেন, কিন্তু ধারণা করছে অনেকেই কিন্তু ফেক মামলা দিয়ে থাকেন, কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করা মামলা। তো অনেকেই এরকম করেছেন। তো তারা মামলা কোথায় পাবেন? তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে স্যার আমি এই কাজ আমার হয়ে গেছে, ফেক মামলা দিয়ে ফেলেছি, এখন উপায় কি, বাঁচবো কি করে? তো ফেক মামলা না দেওয়াই ভালো। যারা ইন্টিমেশন দিচ্ছেন, ফর্ম ফিল আপ করবেন, তারা ফেক মামলা না দিয়ে রিয়েল মামলা দিবেন, কোনো অ্যাডভোকেটের ডায়েরি থেকে দিবেন। যদি আপনার সিনিয়র সিভিল প্র্যাকটিস করেন, ক্রিমিনাল প্র্যাকটিস না করেন, তাহলে আপনার সিনিয়রের পরিচিত আরও কোনো অ্যাডভোকেটের কাছ থেকে, একজন সিনিয়র সিভিল, একজন সিনিয়র ক্রিমিনাল প্র্যাকটিস করেন, তাহলে দুইজনের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন। আর আপনি যেমন আমি সিভিল ক্রিমিনাল উভয় প্র্যাকটিস করি, আমার কাছ থেকে আমার স্টুডেন্টরা কিন্তু, আমার যারা জুনিয়র তারা কিন্তু নিয়েছে। আমি আমার জুনিয়রদেরকে কিন্তু আমি সরবরাহ করেছি লিস্ট, তারা আমার কাছ থেকে মামলার কপিও নিয়ে যাবে আশা করি কিছুদিনের মধ্যেই। তো আমি কি করেছিলাম, মামলার কপি আগেই সংগ্রহ করেছিলাম। মামলার কপি সংগ্রহ করেন এবং আপনি ফর্ম ফিল আপের সময় মামলার বর্তমান পর্যায়, মানে কি অবস্থায় আছে, মামলাটা চার্জের জন্য আছে না সাক্ষীর জন্য আছে না আর্গুমেন্টের জন্য আছে না রায়ের জন্য আছে, তো এইটা তখন তো এক অবস্থায় ছিল। আপনি এখন কি করবেন, এটা অগ্রগতি করবেন না ওই অবস্থাতে রাখবেন? স্মার্ট ডিসিশন হচ্ছে আপনি কি করেন, একটু দুই একটা ডেট পার করে দেন। অনেকেই যারা পুরাতন স্টুডেন্ট ইন্টিমেশন দিয়েছেন 5 বছর আগের, তাহলে 5 বছরের মামলা কি অগ্রগতি হয়নি, মামলা কি রায় হয়নি, নিষ্পত্তি হয়নি? আপনি নিষ্পত্তি দেখান। আমি 10টা মামলার মধ্যে 8টাই নিষ্পত্তি দেখিয়েছিলাম এবং 2টা মামলায় পেন্ডিং দেখিয়েছিলাম। তো মামলায় কি দেখাবো, নিষ্পত্তি দেখাবো না পেন্ডিং দেখাবো? চার্জের পর্যায়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, ওই মামলাটি কি চার্জের পর্যায়ে রাখবো না পরবর্তী পর্যায়ে নিয়ে যাব, নিষ্পত্তি দেখাবো কিনা? নিষ্পত্তি দেখালে কি কি স্টেপ আমি রাখবো, কি সঠিক স্টেপ আমি তারিখ দিব, তারিখগুলো কি আদালতের সঠিক তারিখই দিব না আমি বানিয়ে বানিয়ে তারিখ দিব? বানিয়ে তারিখ দিলে আপনাকে ক্যালেন্ডার খুলতে হবে, সরকারি ছুটি ছিল কিনা, শুক্রবারের দিন আপনি তারিখ দিচ্ছেন কিনা, এগুলো দেখতে হবে। আপনার ডায়েরির কপি মানে বার কাউন্সিলে হার্ড কপি পাঠাতে হয় না, কিন্তু আপনার ভাইবার দিন আপনার ডায়েরিটা হাতে থাকতে হবে। আপনার মূল কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার এসএসসি, এইচএসসি এবং অন্য যে সাবজেক্টের ডিগ্রি, এবং যদি অন্য সাবজেক্ট না থাকে, যদি আপনার এলএলবি অনার্স করা থাকে সেটার ডিগ্রি সার্টিফিকেট আপনার হাতে থাকতে হবে মূলটা, এবং আপনার যে পিপুলেজ ডায়েরি বা কেস ডায়েরি সেটা হাতে থাকতে হবে। এবং এই ডায়েরি আমারটা যেমন করোনার সময় ছিল, ওই সময় কিন্তু ডায়েরি দেখেনি, কিন্তু এখন ডায়েরি দেখতে পারে। ডায়েরি থেকে প্রশ্ন আসতে পারে। আপনারা এমসিকিউ রিটেনে 7টা আইন পড়ে পাশ করেছেন, 7টার সাথে হয়তো বা দেওয়ানি আদালতের মধ্যে দেওয়ানি আদালত আইন যুক্ত হয়েছে 8টা, সেখান থেকে 3টি মাত্র ধারা পড়েছি আমি। 7টা 8টার মতো আইন পড়েছেন আপনারা, হয়তো বা সাক্ষ্য আইনের মধ্যে আরেকটা আইনের একটা ধারা পড়েছেন। তাহলে বেসিক 7টা আইন পড়েছেন এবং কম মানে আরও 2-1টা আইন মাঝখানে চলে এসেছে নাম। তো 7টা আইনই আমি ধরি। তো এমসিকিউ রিটেন আপনি 7টা আইন পড়ে পাশ করলেও, ভাইভাতে কিন্তু 7টা আইন পড়ে পাশ করলে হবে না, মানে পাশ করা সম্ভব হবে না। অন্য আইন থেকে প্রশ্ন আসতে পারে। কি কি? যেমন বাংলাদেশ সংবিধান, ইউকে সংবিধান, ইউএসএ সংবিধান, ইন্ডিয়ান সংবিধান, এটা আসতে পারে। তারপরে আপনার যে 10টা মামলার যে তালিকা, সেখানে বিশেষ করে ক্রিমিনাল যে মামলা, ক্রিমিনাল মামলা আপনি যৌতুকের মামলা দিয়েছেন, যৌতুক আইনে 3 ধারায় মামলা দিয়েছেন, যৌতুক আইন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কত সালের আইন, আইনের নাম সঠিকভাবে বলতে পারতে হবে বাংলা এবং ইংরেজিতে। তারপরে আপনাকে সেই আইনের 3 ধারা বলতে পারতে হবে, যৌতুকের সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে সেই ধারাটার অনুসারে সংজ্ঞাটা আপনাকে জানতে হবে। এস এম ইউসুফ আলী কমেন্ট করেছেন, ডিয়ার ব্রাদার, ভাইবা দেওয়ার আগে রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হলে করণীয় কি? আচ্ছা, আপনি যদি এমসিকিউ পাস করে থাকেন, রিটেন পাস করে থাকেন, তাহলে এমসিকিউ এর ফর্ম ফিল আপের সময় আপনার, বা রিটেনের ফর্ম ফিল আপের সময় যদি মেয়াদ থাকে, ভাইবার ফর্ম ফিল আপের সময় মেয়াদটা দেখবে না। তার মানে আপনি পাস করে আছেন, পরীক্ষার ফর্ম ফিল আপের সময় মেয়াদ ছিল রেজিস্ট্রেশনের, কিন্তু ভাইবার আগে মেয়াদ শেষ হয়ে যাবে। যেমন আপনার 1-2 দিন বা 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা ভাইবা চলাকালীন আপনার ভাইবার কি ভাইবার চলাকালীন আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে আপনার রেজিস্ট্রেশন আবার রিনিউ করা লাগবে না, রেজিস্ট্রেশনের দরকার হবে না। কারণ আপনি যখন পরীক্ষা দিয়েছেন ওই সময় রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে যথেষ্ট, পরবর্তীতে রেজিস্ট্রেশনের মেয়াদ দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনি এটা বুঝতে না পারেন,
আমাকে কমেন্ট করবেন। লাইভ শেষে আপনার কমেন্টের আমি টেক্সট মেসেজ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই লাইভের যে ক্যাপশন সেখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আপনাকে আরও কিছু আইন পড়তে হবে, বিশেষ করে আপনাকে প্রায় 22-23টা আইন তো পড়ে যেতেই হবে। রিসেন্টলি বেশ কিছু আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে, সিপিসি, সিআরপিসি, সেইগুলো অ্যামেন্ডমেন্টগুলো লক্ষ্য করতে হবে। অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে, অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আপনি সচেতন কিনা সেটা দেখা হবে। তারপরে আপনার এলাকায় নতুন কিছু কোড সৃষ্টি হয়েছে আইনের মাধ্যমে, 2025 সালে এই সরকার করেছেন সেটা। তারপরে বর্তমানে জিপি, পিপি কে আছেন আপনাদের বারের, মানে আপনাদের কোর্টের, তারপরে বারের সভাপতি, সেক্রেটারির নাম, এবং আপনার এলাকার বিশিষ্ট কোনো আইনজীবী আছেন কিনা, কোনো বিচারক আছেন কিনা, এদের নাম। তার মানে কিছু সাধারণ জ্ঞান বা জিকে, জেনারেল নলেজও আপনাকে জানতে হবে। আমার নোটে 22-23টা আইনের যেমন বিষয় থাকবে, তারপরে জেনারেল নলেজ থাকবে যেটা আইন বিষয়ে। আগে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সংক্রান্ত বিষয় বেশি আসতো, এবার এর সাথে আপনাকে যুক্ত করতে হবে মুক্তিযুদ্ধর বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেসিক বিষয় আপনাকে জানতে হবে। কিছু জেনে যাওয়া উচিত বাংলাদেশের নাগরিক হিসাবে। এগুলো নিয়ে যদিও রাজনৈতিক বিতর্ক আছে, তারপরেও আপনাকে জানতে হবে। আরেকটা খুবই টেকনিক্যাল প্রশ্ন, আপনাকে ক্রিটিক্যাল প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে। তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে এই প্রশ্ন আসার একটি সম্ভাবনা আছে। এটা খুবই টেকনিক্যাল প্রশ্ন, আপনাকে টেকনিক্যালি উত্তর দিতে হবে। আমি লাইভ ক্লাসে বলছি না, যারা আমার কোচিংয়ে ভর্তি হবেন বা নোট নেবেন, নোটে সেটার ব্যাখ্যা করা আছে। তো আপনারা মোটামুটি সবাই জানেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে। তো আমরা ইতিপূর্বে বিভিন্ন সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে শুনেছি শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আবার আওয়ামী লীগ সরকারের আমলে পরিবর্তন হয়ে সেটা হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এটা খুবই ক্রিটিক্যাল এবং খুবই একটি ডাইলেমা সৃষ্টিকার প্রশ্ন, দ্বিধা সৃষ্টিকার প্রশ্ন। এটার উত্তর আপনাকে স্মার্টলি দিতে হবে। তারপরে আপনার রাজনৈতিক মতাদর্শ জানার জন্য কিছু রাজনৈতিক মানে টেকনিক্যাল প্রশ্ন করতে পারে, আপনাকে বোঝার জন্য আপনি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা। যত সম্ভব রাজনৈতিক প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে টেকনিক্যালি। সেটা কিভাবে করবেন সেটা বলে দেব। এবং বর্তমানে কিছুদিন আগে জুলাই সনদ চলে আসছে, সেই জুলাই সনদ থেকে প্রশ্ন হতে পারে। জুলাই যে বিপ্লব, সেই আন্দোলন সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন আসতে পারে, বিশেষ করে আবু সাইদ, তার পরিচয়, তারপরে আবু সাইদ কত তারিখে শহীদ হয়েছেন সেই সংক্রান্ত বিষয়, শহীদ হওয়ার জায়গা, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। অনেকটা মুক্তিযুদ্ধের যে মর্যাদা, সেই সংক্রান্ত মানে সেই মর্যাদার পর্যায়ে কিন্তু জুলাই বিপ্লবটা কিছুটা হলেও বা অনেকটা হলেও, যে যেমন মনে করেন, পৌঁছে গেছে। তো জুলাই বিপ্লব সম্পর্কে প্রশ্ন আসতে পারে, আপনাকে এখানে জিকেতে রাখতে হবে, কারণ আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো দেখছি। আচ্ছা, তাহলে ভাইবা নিয়ে আমার ব্যাচে বিস্তারিত জানানো হবে, কিছু ভিডিও আসবে, সেই ভিডিওতে জানানো হবে। এরপরে আমি পরে আলোচনায় চলে যাই হচ্ছে নেক্সট রিটেন টেস্ট। এখন এমসিকিউ পরীক্ষা যদি 29 নভেম্বর হয়, তাহলে ধরে নিই জানুয়ারিতে হতে পারে। যদি খুব দ্রুত সময়ের মধ্যে রিটেন টেস্ট হয়, জানুয়ারিতে হবে। আর আমার রিটেন টেস্টের যে অ্যাডমিশন, সেটা 1 তারিখ থেকে শুরু হবে এবং ক্লাস শুরু হবে 10 তারিখের মধ্যেই। যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ, জানুয়ারিতেই বা ডিসেম্বরেই কি হবে, রিটেন পরীক্ষা হবে, তো রিটেন এমসিকিউর পরে 1 মাস বা 2 মাস সময় পাওয়া যায়। কিন্তু যদি ডিসেম্বরে এমসিকিউ হয়, রিটেন জানুয়ারিতে হবে। যদি জানুয়ারিতে এমসিকিউ হয়, রিটেন মার্চ বা এপ্রিলে চলে যাবে। তার মানে লম্বা একটা সময় পাওয়া যাবে রিটেনের জন্য, কিন্তু 4-5 মাস সময় পাওয়া যাবে। এখন আপনাদের জন্য একটা ঘোষণা, এবং আমি ভিডিওতেও এটা বলবো আমার ভিডিও এবং অন্যান্য পোস্টে, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে, এবং আমার যারা স্টুডেন্ট আছেন তাদেরকেও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, যে যারা রিভিউ করছেন এবং রিভিউ করার পরে রেজাল্টে পাস আসবে না ফেল আসবে, আপনি সন্দিহান আছেন, ভয় আছে, পাস আসবে না ফেল আসবে, সেটা আপনি জানেন এবং মহান আল্লাহ তাআলাই জানেন, এবং আপনার ভাগ্যের উপর নির্ভর করছে, আপনি কেমন কর্ম করে আসছেন সেটার উপর নির্ভর করছে। আচ্ছা, এখন একজন রিভিউ করেছেন এবং কনফিডেন্ট, যথেষ্ট আত্মবিশ্বাসী যে পাস করবেন, সেই কারণে আমার ভাইভা ব্যাচে আপনি অ্যাডমিশন নিলেন। আবারও বলি, রিভিউ করছেন এবং ভাইভা ব্যাচে অ্যাডমিশন নিলেন 1250 টাকা দিয়ে, কিন্তু আপনি যদি রিভিউ গিয়ে পাস করতে না পারেন, আমি আপনার 1250 টাকা ফেরত দিয়ে দিব। মানে
100% রিফান্ড করে দিব এবং নোটের প্রাইসও আমি রাখবো না। কেউ যদি রিভিউ করেছেন রেজাল্টের আগে আমার আমার ভাইবা ব্যাচে ভর্তি হন 1250 টাকা দিয়ে এবং রিভিউ করার পরে যদি পাস করতে না পারেন, তাহলে আপনি যদি ভাইবা ব্যাচ কন্টিনিউ করতে না চান, আপনি যদি আপনার ভাইবা ব্যাচ ডিসকন্টিনিউ করতে চান, অ্যাডমিশন ক্যান্সেল করতে চান, পুরো 1250 টাকা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। অর্থাৎ আপনার ভাইবা ব্যাচের অ্যাডমিশন ক্যান্সেলের সুযোগ থাকছে। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে আপনি যদি রিটেন মানে আপনার ভাইবা, অনেকের আছে যে সেকেন্ড টাইম লিখিত দিয়েছেন, লিখিত ফেল করেছেন, রিভিউ করবেন, তাহলে তিনি আমার রিটেন ব্যাচে ভর্তি হবেন কিনা এই দ্বিধায় ভুগছেন। তাহলে রিটেন ব্যাচেও আমি এরকম সুযোগ রাখছি যে রিটেন ব্যাচের যে কোর্স ফি সেটা 4000 থেকে 5000-এর মধ্যে হতে পারে। আমি এখনও নির্ধারণ করিনি, আমি চিন্তা ভাবনা করছি 4 বা 5000 হবে। যদি পরীক্ষা ডিলে হয় তাহলে হয়তো বা 5000 হবে, আর পরীক্ষা ডিলে না হলে 4000 হবে। এরকম একটা ধারণা দিচ্ছে, অ্যারাউন্ড 4000 নোট সহ। দুইটা নোট পাবেন, একটা রিটেন ফাউন্ডেশন নোট এবং রিটেন ফাইনাল টাচ নোট। তো দুইটা নোট সহ আমার রিটেন কোর্স ফি হবে 4 বা 5000। আমি এখনও ফাইনাল করিনি, আমি করে ফেলবো খুব শীঘ্রই, যেহেতু 1 তারিখ থেকে অ্যাডমিশন শুরু হবে, 1 তারিখের মধ্যে জানতে পারবেন। এখন এই 4000 বা 5000 দিয়ে যারা রিটেনে ভর্তি হবেন এবং রিভিউ করার পর যদি পাস করে যান, তাহলে তো আপনার রিটেন আর প্রস্তুতি দরকার হচ্ছে না, তাহলে আপনাকে জাস্ট ভাইবা অ্যাডমিশন নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার সেটাও রিটেন যে অ্যাডমিশন সেটা ক্যান্সেলের সুযোগ থাকছে, কারণ আপনি রিভিউ করে পাস করেছেন। তার মানে তখন আপনাকে রিটেন না, আপনাকে আবার ভাইবা অ্যাডমিশন নিতে হতে পারে। আপনি ভাইবা অ্যাডমিশন নেবেন কি নেবেন না সেটা আপনার নিজস্ব বিষয়, আপনার স্বেচ্ছাধীন বিষয়, কিন্তু আপনার রিটেনের যে অ্যাডমিশন ফি সেটা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। শুধুমাত্র নোটের যে প্রাইস, সেই প্রাইসটা শুধু কাটা হবে। নোটের প্রাইস বাদে আপনাকে পুরো যে রিটেনের অ্যাডমিশন ফি সেটা রিফান্ড করে দেওয়া হবে, যদি আপনার রিটেন কি করা না হয়, কন্টিনিউ করতে না হয়। তবে আমি সতর্ক করছি, আমার ব্যাচে কেউ ভর্তি হওয়ার পরে এই এই কারণগুলো ছাড়া অন্য কোনো কারণে যদি অ্যাডমিশন ক্যান্সেল করতে চান, কখনো অ্যাডমিশন ক্যান্সেল করার সুযোগ থাকবে না। মনে করেন আপনি রিটেনে এমসিকিউ, রিটেন, ভাইবা যে কোনো এক ব্যাচে অ্যাডমিশন নিলেন, কিন্তু আপনি অ্যাডমিশন কন্টিনিউ করতে চাচ্ছেন না, তাহলে এখানে অ্যাডমিশন মানে ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। আপনি চিন্তা ভাবনা করে অ্যাডমিশন নেবেন, আমার সাথে কথা বলতে পারেন, আমার পড়ানোর স্টাইল লক্ষ্য করতে পারেন, আমার কাছে পড়ে যারা পাশ করেছে তাদের থেকে তথ্য নিতে পারেন, অথবা আমার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, প্রায় 600-র মতো ভিডিও আছে, সেখানে আমি কেমন পড়াই, আমার নোট কেমন, সবই আছে। আপনি সেটা দেখে বুঝে অ্যাডমিশন নিতে পারেন। আহামরি যে খুব বেশি ফি নিই আমি তা না, 4-5 হাজার টাকা ফি নিই, নোট সহ তাও আবার। আর আমার নোটের প্রাইস, রিটেন নোটের প্রাইস হয়তো বা 700-800 টাকার মধ্যে হবে, এবং এমসিকিউ ফাউন্ডেশন নোটের প্রাইসটা হচ্ছে 950 টাকা, কুরিয়ার চার্জ এবং বাধাই সহ। আগে নোট আমি পিন আপ করে দিতাম, এখন বাধাই করে দিচ্ছি, এবং নোটের প্রাইস রাখছি 950 টাকা। ফাইনাল টাচ নোটের প্রাইস 600-র কাছাকাছি হতে পারে। এমসিকিউ সেটা এখনও নির্ধারণ হয়নি, সেটা খুব দ্রুতই আমি বলে দিব। তাহলে আমার অ্যাডমিশন নিয়েও আমার নোট নেওয়া যাবে, অথবা শুধুও নোট নেওয়া যাবে, উভয় সুযোগ আছে, কোনো সমস্যা নেই। তো রিটেন টেস্ট, রিটেনের যে অ্যাডমিশন সেটা 1 তারিখ থেকে শুরু হবে। এই মুহূর্তে কমেন্ট করেছেন আমাদের বারের ডাইনামিক সেক্রেটারি, শ্রদ্ধেয়, খুবই সিনিয়র, এবং তিনি বর্তমানে এক্স সেক্রেটারি আমাদের রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের, আমাদের বার সমিতির খুবই পরিচিত মুখ, জনাব পারভেজ টি জাহিদি। তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট এবং তিনি বিএনপির রাজনীতির সাথে খুবই অ্যাক্টিভভাবে জড়িত আছেন, এবং তিনার সম্পর্কে যতই বলবো মানে বলে শেষ করা যাবে না। তিনি তার যে রাজনৈতিক মতাদর্শের বাইরেও যারা আছেন তাদেরকেও খুবই স্নেহ করেন, এবং আমার যখন এমসিকিউ পরীক্ষার সময় উনি নিয়মিত ফোন দিতেন, খোঁজ নিতেন, আমার রিটেনের সময় নিয়মিত ফোন দিতেন, খোঁজ নিতেন, ভাইবার সময়ও কিন্তু নিয়মিত ফোন দিতেন, খোঁজ নিতেন, এবং তিনি খুবই জুনিয়র বান্ধব একজন অ্যাডভোকেট। রাজশাহী বারে তিনি যেমন পরিচিত, সারা বাংলাদেশের আরও বারগুলোতেও তিনি পরিচিত, এবং খুবই পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পারভেজ তৌফিক জাহিদি। আমার নামের সাথে অবশ্য মিলও আছে তার, এবং তিনি আমার আত্মীয় বটে। তো তাকে নিয়ে আরেকদিন কথা হবে। আমি স্যারকে সালাম জানাই। আসসালামু আলাইকুম স্যার, খুবই ভালো লাগছে স্যার আপনি যুক্ত হয়েছেন, এবং
আমার লাইভ এটা প্রথম জীবনের লাইভে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং স্যারের কমেন্ট করা থেকে তিনি দুইটা একটা পিঙ্ক এবং একটা রেড রোজ কমেন্ট করেছেন, মানে শুভেচ্ছা জানিয়েছেন আমাকে, খুবই ভালো লাগছে আমার। আর আমাদের রাজশাহী বারে একটা ঘোষণা আছে আগামী 30 তারিখে কিন্তু আমাদের 1 নম্বর বার ভবনে একটা প্রোগ্রাম আছে। যারা আগামী ভাইভাতে অংশগ্রহণ করবেন সেখানে কিন্তু একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা আছে, মানে ভাইভাতে কি কি করতে হবে এগুলো বলা আছে। তো খুবই গুড ইনিশিয়েটিভ, স্যারকে আমি সাধুবাদ জানাই এবং এই যে বিষয়গুলো এগুলো কন্টিনিউ করবেন। এবং আর একটা বিষয় কন্টিনিউ করার জন্য বলবো যে স্যার যদি ট্রেনিং করানো সম্ভব হয় আপনারা সিভিল এবং ক্রিমিনাল বিশেষ করে যারা নতুন অ্যাডভোকেট তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে বেসিক কোর্টের যে প্র্যাকটিস, বিশেষ করে আদালতে কিভাবে সাবমিশন করতে হবে, আদালতের ড্রেস কোড, অনেকে জিন্স প্যান্ট পরে ইন করে চলে যান, অনেকে ইন ছাড়া চলে যান, এগুলো একটু শিখিয়ে দেবেন। মানে ওয়েল শুটেড এবং বুটেড কিভাবে কোর্টে থাকা যাবে লেডি এবং জেন্ট অ্যাডভোকেট হিসাবে, সেগুলো একটু শিখিয়ে দিবেন। এবং কোর্টে কিভাবে সাবমিশন করতে হবে, কোর্টে দৃষ্টি আকর্ষণ কিভাবে করতে হবে, কোর্টে যেহেতু আসন সংখ্যা কম কিভাবে সামনে ফাঁকা রেখে নিচে পিছনের দিকে সিনিয়রদেরকে সিট ছেড়ে দিতে হবে, বসতে হবে, মানে কোর্টের এটিকেটগুলো একটু ভালোভাবে শিখিয়ে দিবেন প্রথম দিকে ট্রেনিং সেশনে। আর ভাইবার যে বিষয়টা আমি বলি, আমাদের সময় যে ভাইবা ছিল ওই সময় করোনার সময়, ওই সময় অনলাইনে জুমের মাধ্যমেও কিন্তু রাজশাহী বারের যে কর্তৃপক্ষ ছিলেন 21 জন সাধারণত বারের যে সদস্য এবং অন্যান্য পদে সভাপতি, সেক্রেটারি বা সাধারণ সম্পাদক, এই ধরনের টোটাল 21টা পদ থাকে আমার যতটুকু মনে পড়ছে। তো সবাই খুবই আমাদের সহযোগিতা করেছেন এবং প্রতিনিয়ত এটা করে আসছেন। তো এই লাইভ যারা দেখছেন একটু তথ্য আবারও ঘোষণা দিয়ে দিই, আপনারা রাজশাহী বাইরের যোগাযোগ করবেন একটি ট্রেনিং সেশন। যারা রাজশাহী বার থেকে ইন্টিমেশন দিয়ে ভাইবা দিবেন রিটেন পাস করে তারা এবং আশেপাশের বা দেশের বিভিন্ন বার থেকে এসেও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি একেবারে জিরো, আশা করছি কোনো রেজিস্ট্রেশন ফি আগেও রাখেননি, এখনও রাখবেন না। তো খুবই গুড ইনিশিয়েটিভ, আপনারা যুক্ত হতে পারেন। এছাড়া তো আমার অনলাইন লাইভ ক্লাস আছেই। তো এই লাইভটি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই লাইভের অভিজ্ঞতা থেকে, লাইভে যতটুকু আমি বলেছি এখানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে 4টি বিষয় আমি বলেছি, সেগুলো আমি আরেকটু ব্রিফ করে দিই এক বাক্যে। 1 নম্বর পয়েন্ট ছিল, 4টি বিষয়ে আলোচনার কথা ছিল। 1 নম্বর হচ্ছে রিটেন রিভিউ। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট এনরোলমেন্ট বা অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সম্প্রতি প্রকাশিত হয়েছে 25 অক্টোবর 2025। এই লিখিত পরীক্ষায় যারা ফেল করেছেন তারা রিভিউর একটা দাবি জানিয়েছিলেন, বাংলাদেশ বার কাউন্সিল এটা মেনে নিয়েছেন, রিভিউর সুযোগ দেওয়া হয়েছে, আজকে নোটিশ হয়েছে। সেই উপলক্ষেই কিন্তু আজকে কি আমার লাইভ। যদিও এই বিষয়ে আমি গতকালকে একটু নিউজ পেয়েছিলাম এবং ধারণা করেছিলাম, আমার একটা ফেসবুক পোস্টও ছিল এবং এই সন্ধ্যায় লাইভের ঘোষণা দিয়ে আমি লাইভ এসেছি। তো আপনারা কি করতে পারেন, রিভিউ করতে পারেন। রিভিউ কারা করবেন? যারা খাতায় সঠিকভাবে রোল নম্বর লিখেছেন, নাম লিখেছেন, স্বাক্ষর দিয়েছেন, এখান থেকে লেখা শুরু করুন। যেখানে লেখা আছে সেখান থেকে লেখা শুরু করেছেন এবং আপনি উত্তর কনফিডেন্টলি ভালো দিয়েছেন, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর ভালো হয়েছে, ড্রাফটিং ভালো হয়েছে, অন্তত আপনি খুব ভালো উত্তর করেছেন 70%। 70 নম্বরের উত্তর করেও কিন্তু এখন পাস করা সম্ভব। 100 নম্বরের উত্তরই করতে হবে তা না, 70% উত্তর করেও পাস করা সম্ভব যদি প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং না ছেড়ে দিয়ে আসেন। তাহলে যেহেতু ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্নে কিন্তু আপনি 5-এ 5, 5-এ 4 বা 4.5 পেতে পারেন, ড্রাফটিংয়ে 10-এ আপনি 9 পেতে পারেন, 7-এ 6 পেতে পারেন বা 100% নম্বর পেতে পারেন ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্নে। তো আপনার যদি যথেষ্ট কনফিডেন্ট থাকে আপনি রিভিউ করেন, মাত্র 540 টাকা খরচ হচ্ছে। রিভিউ করার নিয়ম হচ্ছে 2টা SMS দিতে হবে। যারা এখনও বুঝতে পারেনি কীভাবে আমাকে মেসেজ করবেন, প্রয়োজনে আপনাদের রিভিউর আবেদন আমি করে দেব, কীভাবে করতে হবে সেটা শিখিয়েও দেব। 2টি SMS দিতে হবে। প্রথম SMS আপনাকে যে কোনো মোবাইল নম্বর থেকে, সেটা টেলিটকের মাধ্যমে দিতে হবে তা না, যে কোনো মোবাইল নম্বর থেকে কি করবেন, আপনি BAR বার তারপরে F লিখে স্পেস দিয়ে আপনার যে অ্যাডমিট কার্ডে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দিয়ে 16222 16222
নম্বরে সেন্ড করে দিবেন, তাহলে একটা ফিরতি এসএমএস আসবে। ফিরতি এসএমএসে আপনার কি থাকবে, একটা পিন কোড থাকবে এবং আপনি অগ্রসর হতে চান কিনা ইয়েস নো জানতে চাইবে। সেকেন্ড এসএমএস কি করতে হবে, আপনাকে আবারও BAR বড় হাতের এবং এফ বড় হাতের দিতে হবে, স্পেস দিতে হবে, আপনি ইয়েস লিখবেন বড় হাতের, হ্যাঁ আপনি অগ্রসর হতে চান, রিভিউ করতে চান, আবার স্পেস দিয়ে ওই পিন নম্বরটা দিবেন, দিয়ে আবার 16,222-এ সেন্ড করে দিবেন, তাহলে আপনার রিভিউ আবেদন হয়ে যাবে। এরপরে টেলিটকের মাধ্যমে আপনাকে কি করতে হবে, টাকাটা সেন্ড করতে হবে 540 টাকা। রিভিউ হয়ে গেল। এরপরে নেক্সট টপিক ছিল আমার 2 নম্বর টপিক, এমসিকিউ টেস্ট। নেক্সট এমসিকিউ টেস্ট 29 নভেম্বর হওয়ার সম্ভাবনা খুবই কম, 99% শিওর আমি যে এটা পিছাবে। যদি 1 মাস পিছাই তাহলে 26 বা 27 ডিসেম্বরে হবে, 2 মাস পিছালে জানুয়ারি শেষে। আর যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে হয়তো বা নির্বাচনের পরেও যেতে পারে। আমি বলছি না যে এত পেছাবে, তবে আপনি প্রস্তুতি নিতে থাকেন, প্রস্তুতিতে কিন্তু হেলাফেলা করবেন না। 1 মাস পরে কিন্তু পাশ করা সম্ভব না, আপনাকে খুব ডেডিকেশনের সাথে পড়তে হবে। আপনাদেরকে একটা দুঃসংবাদ দিই, সেটা হচ্ছে এবার কিন্তু অনেক সহজ পরীক্ষার প্রশ্ন হয়েছিল এমসিকিউ। আমরা দেখে আসছি 20 সালে কঠিন প্রশ্ন এমসিকিউ, 22 সালে সহজ, 23 সালে কঠিন, 25 সালে সহজ। তাহলে এর পরেরটা কিন্তু কি হবে, কঠিন হবে। কঠিন হওয়ার দুইটা যুক্তি আছে, যেহেতু আগেরটা সহজ হয়েছে, নেক্সট এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কঠিন হবে, মানে রিপিট প্রশ্ন কম হবে এবং জটিল প্রশ্ন হবে এক। আরও একটা যুক্তি হচ্ছে, যেহেতু এবার অনেক রিটেন পাস করেছে এবং এমসিকিউ অনেক পাস করেছিল, তাই নিশ্চয়ই প্রতিটা বার সমিতিতে জায়গা দেওয়া কিন্তু কঠিন হয়ে যায় নতুন অ্যাডভোকেটদের। আমি কিন্তু এখনও কি পাইনি, একটা চেয়ার আমার আছে, কিন্তু এখনও একটা লকার পাইনি। আমার লকারের জন্য আমাকে আবেদন করতে হবে। আমি এই সপ্তাহে আবেদন করে ফেলবো, পরিকল্পনা করেছি। আমার লকার খুবই দরকার, অনেক কয়েক বছর আমার প্র্যাকটিস হয়ে গেল, তাও আমি নিজস্ব লকার পাইনি। আমাকে প্রতিনিয়ত কি করতে হয়, আমার ব্যাগ বহন করতে হয়, আমার মামলার কাগজপত্র বহন করতে হয়, নথি ফাইল বহন করতে হয়, একটা কষ্টের বিষয়। আচ্ছা, এরপরে আমি যেটা বলছি যে তাহলে যেহেতু এবার বেশি অ্যাডভোকেট হবে, সামনেবার অ্যাডভোকেট সংখ্যা কমে যেতে পারে, তাই আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে এমসিকিউ পাস করতে পারবেন। এরপরে পয়েন্ট ছিল ভাইবার নোটিশ খুব দ্রুত চলে আসবে, সাধারণত 8 তারিখ, 10 তারিখ বা 15 তারিখের মধ্যেই ভাইবা শুরু হয়ে যাবে। যদি মানে এরকম আমি একটা নিউজ পাচ্ছি যে 8 তারিখে হতে পারে। আমি বরাবরই বলেছিলাম প্রথম সপ্তাহে হবে না, দ্বিতীয় সপ্তাহে হতে পারে, প্রথম সপ্তাহে হতে পারে। প্রথম সপ্তাহ হওয়া টাফ, কী কারণে, কারণ আপনাকে ফর্ম ফিল আপের একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে, ফর্ম ফিল আপ করে সেটা আবার বার কাউন্সিলে পাঠাতেও হবে। আপনার যদি সার্টিফিকেট সঠিক থাকে, তারপরে খুব বড় ধরনের ভুলভ্রান্তি না করেন, ভাইবা হলে যে যদি বেয়াদবি না করেন ভাইবা বোর্ডের সামনে, এবং উত্তর যদি 5টা করা হয় 5টায় যদি ভুল উত্তর করেন, এই ধরনের পরিস্থিতি হলে হয়তোবা আপনি ফেল করতে পারেন। ভাই আল্লাহ না করুক আপনি ফেল করেন, সবাই পাশ করেন, দোয়া করি। কিন্তু বেসিক কিছু ভুল করলে, সাংঘাতিক ভুল করলে ফেল করায়। যেমন আমাকে 5টি প্রশ্ন করা হয়েছিল, আমি 2টি উত্তর দিতে পারিনি, 3টি উত্তর দিয়েছি, তাও আমার কোনো সমস্যা হয় না, আমি পাশ করে গিয়েছি। তো কঠিন প্রশ্ন করতে পারে। আমাকে খুবই প্র্যাকটিক্যাল প্রশ্ন করা হয়েছিল, জিপির নাম কি, পিপির নাম কি, তারপর ভিপির নাম কি। তো ভিপির নাম আমি বলতে পেরেছিলাম না, কারণ আমি তখন একজন ক্রিমিনাল প্র্যাকটিস করেন এরকম অ্যাডভোকেটের কাছে ছিলাম, আমার কখনো ভিপি সাহেবের সাথে কখনো কি হয়নি, পরিচয় হয়নি, তাই ওনার নাম আমি বলতে পারিনি। তো আমার যেমন আমি রাজশাহী বারে প্র্যাকটিস করছি, রাজশাহী বারের বর্তমান জিপি, পিপি এনাদের নাম থাকবে, বারের সভাপতি, সেক্রেটারি এনাদের নামের তালিকা থাকবে আমার নোটে, এবং আপনাদের বারের সংশ্লিষ্ট বারের সভাপতি, সেক্রেটারির নাম আপনাদের সংগ্রহ করে নিতে হবে, দিয়ে নোটে সংশোধন করে নিতে হবে সংশ্লিষ্ট জায়গায়। আমি একটা ফাঁকা ফর্ম দিব, সেটা তারপরে আরও কিছু বেসিক নাম আপনাদের মুখস্থ করতে হবে, বিশেষ করে বর্তমান যে প্রধান উপদেষ্টার নাম, উপদেষ্টার নামের আগে কিভাবে উচ্চারণ করব তার নামটি, তারপরে উপদেষ্টাদের নাম জিজ্ঞাসা করতে পারে, তারপরে প্রধান বিচারপতি তার নাম জিজ্ঞাসা করতে পারে, তারপরে অ্যাটর্নি জেনারেল স্যারের নাম জিজ্ঞাসা করতে পারে, বর্তমানে কততম তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি কততম, এগুলো জিজ্ঞাসা করতে পারে। তো এগুলো আপনাদেরকে আমি সংগ্রহ করিয়ে নেব। তো ভাইবা নিয়ে কথা আবারও হবে। আর সর্বশেষ হচ্ছে রিটেন টেস্ট অন্তত 3-4 মাস সময় আছে ধরে নিই, এবং রিটেন অ্যাডমিশন শুরু হচ্ছে আবারও বলছি 1 তারিখ থেকে 1 নভেম্বর 2025, এবং
রিটেনের জন্য যদি আমি 2 মাস সময় পাই, আপনাদের সপ্তাহে অন্তত 4 দিন পড়াবো। এবং আমি যেটা করি, পরীক্ষা যখন এগিয়ে আসে তখন সপ্তাহে 7 দিনই পড়াই এবং একদিনে অন্তত 4-5 ঘন্টা পড়াই অনেক সময়। তো 4-5 ঘন্টা লাগবে না, 2-3 ঘন্টা পড়ালেই হয়ে যাবে। তো কারো যদি প্রশ্ন থাকে, আমি নিজের পরিচয় দিই, প্রথম থেকে নিজের পরিচয় দিইনি আমি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ। আমি সিভিল, ক্রিমিনাল এবং কর্পোরেট সব ধরনের প্র্যাকটিস করছি রাজশাহী জাজ কোর্ট, এবং আমি একজন সদস্য রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের, রাজশাহী বার সমিতির একজন আমি গর্বিত সদস্য, এবং খুব সফলভাবে প্র্যাকটিস করে যাচ্ছি। সিনিয়ররা খুবই আমাদের স্নেহ করেন। এবং কোর্টের প্র্যাকটিস সম্পর্কে আমি আরেকটা ঘোষণা দিই আপনাদেরকে, যারা অ্যাডভোকেট এবার হবেন বা এর আগে হয়েছেন, ভালোভাবে প্র্যাকটিস করতে পারছেন না, আমি খুব শীঘ্রই আপনাদের যখন ভাইবা রেজাল্ট হবে, ভাইবা রেজাল্টের 1 সপ্তাহ পরেই আমি একটা সংক্ষিপ্ত 1 বা 2 মাসের একটা ট্রেনিং প্যাকেজ চালু করব, একটা অনলাইন কোর্স 1-2 মাসের। সেখানে আপনার ডায়েরি আপডেট করা শুরু থেকে কিভাবে মামলার ফাইলিং করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করবেন, কিভাবে মামলার ডেট নিয়ে আসবেন, ডায়েরিতে ফরওয়ার্ড করবেন, সব কিছুই কিন্তু আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো লাইভ ক্লাসে। আর যদি অফলাইন আমি কোচিং করি, অফলাইনেও তো ট্রেনিং প্যাকেজ থাকছেই। তো এটা আমার একটা নতুন ইনিশিয়েটিভ হবে। এবং আবারও সেই ঘোষণা দিচ্ছি, আমার যারা লাইভ দেখছেন এবং লাইভ দেখার পরে আমার ভাইবা ব্যাচে ভর্তি হবেন, তাদেরকে আমি গাউন উপহার দেওয়ার একটা ব্যবস্থা করছি। আমি 22 সালে যারা আমার মাধ্যমে অ্যাডভোকেট হয়েছিল তাদের প্রত্যেককে গাউন উপহার দিয়েছিলাম। এবং এবার যদি অ্যাডভোকেটের লাইসেন্স আপনারা যারা পাবেন, আমি সবাইকেই দিব বলছি না, কিছু নিয়মকানুন দিব, সেই নিয়মকানুন যারা ফলো করতে পারবেন তারা অবশ্যই পাবেন। এবং যদি খুব বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হন, তাহলে হয়তো একটা পার্সেন্টেজ করে দিতে পারি যে 50% বা 25% আমি গাউন উপহার দিব। তো যদি বেশি হয় তাহলে হয়তো বা লটারির মাধ্যমে দিতে হবে আমাকে। এবং যদি অল্প সংখ্যক ভাইভাতে ভর্তি হন, তাহলে আমি অবশ্যই সবাইকেই গাউন উপহার দিব। তো এই মুহূর্তে আমি এই লাইভটি শেষের দিকে যাচ্ছি। কারো যদি প্রশ্ন থাকে, এই লাইভ অবস্থায় আপনি প্রশ্ন করতে পারেন, আমি কমেন্ট করে প্রশ্ন করলে উত্তর দিয়ে দেব। আর যদি আপনার প্রশ্ন না থাকে, আপনি এই লাইভ দেখার পরে, লাইভ যখন আমার শেষ হয়ে যাবে তারপরেও কমেন্ট করলে আমি উত্তর দেব, অথবা আমার লাইভের ক্যাপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন। আপনার নাম লিখেন, যে আপনার নাম মিস্টার অমুক বা মিসেস অমুক বা মিস অমুক, এবং আপনি কোন জেলা থেকে এবং কি উদ্দেশ্যে আমার সাথে যোগাযোগ করছেন, কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন। সম্ভব হলে টেক্সটের উত্তর টেক্সটে দিয়ে দেবো, অথবা ভয়েস মেসেজ দেবো, অথবা আমি আপনাকে কল ব্যাক করে আপনার সাথে কথা বলবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, এবং যারা রিভিউ করবেন দ্রুত রিভিউ করে ফেলেন 1 তারিখের মধ্যে সঠিক নিয়মে। রিভিউ করার নিয়ম বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি বুঝিয়ে দিচ্ছি আবারও। আর রিভিউ করার পর আপনি যদি আমার ভাইবা বা লিখিত ব্যাচে ভর্তি হয়ে যান, আপনি ভাইবা ব্যাচে ভর্তি হওয়ার পর রিভিউ ফেল করলে আপনার ভাইবা ব্যাচ ক্যান্সেল করার সুযোগ থাকছে, তখন পুরো টাকা রিফান্ড করে দেওয়া হবে। অথবা আপনি লিখিত ব্যাচে ভর্তি হয়ে যদি ভাইবা রিভিউ পাস করে ভাইবা ব্যাচে ভর্তি হতে চান, তারপরও আমি লিখিত ব্যাচের ফি রিফান্ড করে দেব। সেইটা সম্পর্কে আমি বিস্তারিত একটি পোস্টে দিয়ে দিব, একটি ভিডিও আসবে খুব শীঘ্রই, আজকে রাত্রে অথবা কালকে। নিয়মকানুন বোঝে অথবা আমার সাথে কথা বলে ফি সম্পর্কে জেনে ক্লাস কবে কবে হবে, কখন হবে। সাধারণত আমি রাতের ক্লাস নেই, তবে অফলাইনে কোচিং করলে হয়তোবা অনলাইনে প্লাস অফলাইনে শুক্রবারে দিনেও ক্লাস হতে পারে, বিকেলে বা সকালে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এই লাইভটি শেষ করব।